হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আমার একটা মানে প্রবলেম হইতেছে ক্লাসে জয়েন করলে যে গুগল মিট থেকে আমরা যদি ক্লাসে জয়েন করি না, আমার এখানে ওয়াইফাই এর যে মানে নেটওয়ার্ক চলে যায় বারবার। এটা কেন বলতে পারবেন তো? না ভাই, গুগল মিটে জয়েন করলে গুগল মিটের সাথে এটার আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে। মানে এভাবে সবসময় নেটওয়ার্কটা থাকে, গুগল মিটে ক্লাসে জয়েন করার 5-10 মিনিট পরে নেটওয়ার্কটা চলে যায়। এরপর আবার ফোন রিস্টার্ট দিলে আবার এটা আসে। আপনি কি ফোন দিয়ে হচ্ছেন, জয়েন হচ্ছেন? জি জি। আচ্ছা আচ্ছা, এটা মেবি অ্যাপসে বা আপনি গুগল মিট অ্যাপসটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখুন। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস সাথে আপনাদের সাথে আজকে প্রথম ক্লাস। তো আজকে আমি হচ্ছে ইলাস্ট্রেটরের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস আজকে আনুষ্ঠানিকভাবে শুরু। তো আপনারা, আমার মনে হয় ভালো হয় যারা ভিডিওতে আছেন ভিডিওটা অফ করে দেন। আমাদের এখানে ভিডিও দরকার নেই, জাস্ট হচ্ছে আমার কথাগুলো আপনি শুনবেন। আর যদি কখনো প্রয়োজন হয় তখন আমি আপনার পিসিটা দেখতে চাইবো প্রেজেন্টেশনের মাধ্যমেই। ওকে। আর আমরা মাইক্রোফোনটা অফ রাখবো, যখন যে কথা বলবো তখন সে মাইক্রোফোনটা অন করবেন। ওকে। তো চলুন আমি শুরু করি। আর ক্লাস শুরু করার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি আপনাদের প্রত্যেকটা বিষয় একদম যেটা আমি একদম শুরু থেকে যারা একদমই নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি দেখাবো, এটা গতকালকে বলেছি। আর আমি প্রত্যেকটা বিষয় একটা টপিকস বা কোনো একটা অপশন দেখালাম, সাথে ওই সময় আপনারা কেউ দয়া করে প্র্যাকটিস করবেন না, বা কেউ আপনি মাউস নিয়ে নাড়াচাড়া করবেন না। ওকে। আমি কাজ দেখাবো, আপনি দেখবেন ভালোভাবে, তারপরে এরপরে আমি প্রত্যেকটা কাজ দেখানোর পরে প্র্যাকটিস করার দিব, সময় দিব, যে এখন আপনি বলবো যে এখন আপনি এটা প্র্যাকটিস করেন। ওকে, তখন আপনি প্র্যাকটিস করবেন। অনেকে আছেন আমি একদিকে দেখাবো আর সে যেহেতু আমি দেখতে পাচ্ছি না, আপনি বাসায় আপনিও আবার ওদিকে মাউস নিয়ে আপনিও এটা ট্রাই করবেন, সেটা আপনি করবেন না দয়া করে, এটা রিকোয়েস্ট। আমি দেখাবো, আপনি ভালোভাবে আমার কথা শুনবেন, আমার স্ক্রিনের দিকে তাকাই থাকেন, দেখেন কিভাবে আমি করছি। পরে আমি ওই টপিক্সটা দেখানোর শেষে আমি সময় দিব, যে বলবো যে হ্যাঁ এখন আপনি প্র্যাকটিস করেন, এখন আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে যেয়ে যদি আবার ঝামেলা হয় তাহলে আবার আমাকে জানান। আর কারো যদি কোনো একটা টপিক্স ভালোভাবে আয়ত্তে না আসা পর্যন্ত আমি পরের টপিক্সে যাব না। ওকে। প্রয়োজনে আমি আপনার স্ক্রিনটা শেয়ার করে বা আপনার পিসিতে ঢুকে দেখব। প্রত্যেকে যে বিষয়টা দেখাবো সবাই ভালোভাবে বুঝবেন, ক্লিয়ার হবেন বিষয়টা, তারপরেই আমি আবার সামনে আগাবো। আর একটা বিষয় সেটা হচ্ছে ইলাস্ট্রেটর, বলেছি আমি যে গ্রাফিক্স ডিজাইন অনেক বিস্তৃত একটা বিষয়, অনেক বড়। আর সেখানে ইলাস্ট্রেটর হচ্ছে একটা পার্ট। আর এই ইলাস্ট্রেটরও কিন্তু অনেক বিস্তৃত একটা বিষয়, এই ইলাস্ট্রেটর অনেক বড়। তো এখানেও আমি আপনাদের আপনাদের জানার আগ্রহ কতটুক বা আপনারা কতটুক নিতে পারছেন তার উপরে ভিত্তি করে হয়তো আমার ক্লাসগুলো নেওয়া হবে। ধরেন আমি আপনারা যদি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারেন আপনারা, তাহলে আমি একটু দ্রুত আগাতে পারবো, আর না হলে আমাকে একটু আস্তে আস্তে আগাতে হবে। ওকে। আমি চাইবো যে যতটুক আপনাদের এই 25টা ক্লাসের মধ্যে সিলেবাসটা, বা সিলেবাস তো বা হবেই, সিলেবাসের কথা বাদই দিলাম, কিন্তু পুরো আমি যতটুকু জানি ইলাস্ট্রেটর সম্বন্ধে পুরোটা আপনাদেরকে জানানোর। ওকে। তবে আপনারা যদি ক্লাসে উপস্থিত না থাকেন বা স্লো আসেন, স্লোলি আগান, তাহলে কিন্তু আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি এখানেও আপনাদের সহযোগিতা চাচ্ছি, যে আপনারা দয়া করে প্রতিদিন ক্লাসে থাকবেন, আর হচ্ছে ক্লাসে একটু মনোযোগী হবেন। ওকে। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। শুরু করার প্রত্যেক দিন, এটা শুধু আজকের জন্য নয়, এই কথাগুলো প্রত্যেকটা দিনের জন্যই প্রযোজ্য। আর হচ্ছে আমরা প্রত্যেক দিন ক্লাস শুরু করার প্রথম দিকে, ধরেন আমার 11টা থেকে ক্লাস শুরু, তো আপনারা জয়েন হতে হতে হয়তো 11টা 5 বেজে যাবে, 5 বা 10, 10 থেকে 10-এর পরে আমি আর যাব না।
তো আশা করি এর মধ্যেই আপনি জয়েন করবেন। আর আপনি যদি এর পরে জয়েন করেন, দেখা গেল আপনার একটা টপিকস আপনি পেলেন না, তখন আবার বলবেন ভাই আমি ওই টপিক্সটা পাইনি, তখন ওইটা দেখাতে গেলে কিন্তু আমি আবার পিছনে পড়ে যাব। ঠিক আছে? আর হচ্ছে প্রত্যেক দিনই আমাদের ক্লাস শুরু করার সময় যার যে কথা থাকবে সেটা বলবেন। আর ক্লাস শেষ করার আগে আগে আমি আবার জিজ্ঞেস করব যে আপনাদের আর কারো কোনো কথা আছে কি না, তো তখন সে বলবেন। ঠিক আছে? যদি আপনার টপিকস দেখানোগুলোর বাহিরে কোনো কথা থাকে ক্লাস নিয়ে বা এই ক্লাস সম্বন্ধের কোনো বিষয়, আর টপিক্সের বিষয়ে আমি দেখাবো, আপনি পুরো বিষয়টা দেখবেন। যখন আমি ওইটা নিয়ে যদি আপনি না বুঝেন বা কোনো প্রশ্ন থাকে, আপনি আমি যখন বলবো যে হ্যাঁ এখন আপনি প্র্যাকটিস করেন, তখন আপনি বলবেন যে ভাই ওই জায়গাটা আমি বুঝি নাই বা ওই জায়গাটা এভাবে কিভাবে হলো। তো আমি একদিকে কথা বলবো, আর একদিকে যদি আপনি ওইখানে আমাকে ইন্টারাপ্ট করেন, তো সেক্ষেত্রে আমি কিন্তু একটু অপ্রস্তুত অবস্থায় পড়ে যাব, বা হচ্ছে আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে বা আবার প্রথম থেকে দেখাতে হবে। ঠিক আছে? তো আশা করি এগুলো আপনারা মেনটেন করবেন, আর আমিও ইনশাল্লাহ মেনটেন করার চেষ্টা করব যে সময় মতো আসার। আমি অলরেডি সবসময় 5 মিনিট আগেই চলে আসি, ধরেন 11টা বাজার 5 মিনিট আগেই চলে আসবো, আবার হয়তো 2-1 মিনিট আগেও আসতে পারি, আর 11টা 10-এর পরে আর আমি যাব না। তো এর মধ্যেই আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তো আশা করি আপনারা সবাই হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করেছেন। হাসনাত জাহান, আপনি দয়া করে আপনার প্রেজেন্টেশনটা অফ করুন। এই যে উপরে আপনার স্ক্রিনে লেখা আছে স্টপ প্রেজেন্টিং, এইটা ক্লিক করুন। আপনার স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনের উপরে দেখেন স্টপ প্রেজেন্টিং আছে লেখা। আশা করি আপনি আমার কথা শুনছেন। এখানে না, উপরে যান না। প্রথম দিকে তো অনেকেই গুগল মিট সম্বন্ধে তেমন একটা আইডিয়া নাই, হয়তো এই কারণে একটু সমস্যা পড়ে বা সমস্যা ফেস করতে হয়। হাসনাত জাহান, দয়া করে আপনি স্টপ প্রেজেন্টিং দেন। এখানে না, আপনি উপরে আপনার স্ক্রিনে দেখেন স্টপ প্রেজেন্টিং লেখা আছে উপরে। আপনি কি বুঝতেছেন? স্টপ প্রেজেন্টিং, টু এভরিওয়ান এর নিচে আছে লেখাটা, ওটাতে ক্লিক করেন। সে যদি স্টপ প্রেজেন্টিং না দেখে তাহলে ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান কিভাবে দেখবে? আচ্ছা, স্যার একটু বলেন। এবার হয়েছে। আমি আবার আমার প্রেজেন্টেশনটা অফ করে আবার দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আমার ভিডিও রানিং আছে। আশা করি আপনারা সবাই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করেছেন। ওকে, আমি ধরে নিচ্ছি। আর কারো যদি সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা হয়, কোনো সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা, ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা হলে সে ক্লাসের শেষের দিকে আমাকে বলবেন যে স্যার আমার সমস্যা হচ্ছে। ওকে, এখন দেখেন। রফিক ভাই, হ্যাঁ সাইম ভাইয়া, হ্যাঁ ভাই, কি অবস্থা? আপনি তিথিয়াপুর আইডি দিয়ে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আছি ভালো ভাই। হ্যাঁ, দ্বিতীয় পরীক্ষাতে ঢুকছি, মানে আমার পিসি একটু প্রবলেম করছে আচ্ছা তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি যে ওদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা, ওইখানে দেখলাম কি অনেক কেউ কেউ আর কি জয়েন করছে। সে হচ্ছে কি আপনার আমাদের যে স্টুডেন্ট লিস্টটা আছে ওইখানে তাদের নাম্বারটা নাই। হ্যাঁ, আপনি একটু যারা এরকম আছে, জি মানে যারা রেজিস্ট্রেশন করেন যাদের নাম্বার লিস্টে নাই, ওদেরকে একটু জয়েন দিবেন। হ্যাঁ,
শিমুল ভাই হাসান। আপনাকে আমি দুইটা নাম্বার দিয়েছিলাম ভাই রেজিস্ট্রেশন করার। দুইটা নাম্বার আমি বলছি, আমি যোগাযোগ করতে পারেন আমার হ্যাঁ, জি ভাই আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনার কন্ট্যাক্ট নাম্বার, ওনার ফোন দিবে আমার রেফারেন্সে বলবে আর কি, আপনি একটু ধরে নিন। আচ্ছা, আর এই যে এলিশন ভাই, জি ভাই শুনতেছি। জি আপনি যে কোনো একটা বেজে ক্লাস করতে পারবেন। ভাই আমি আজকে দুটো থেকে করব, আজকে জাস্ট শেষ তো এই জন্য একটু দেখতে চাচ্ছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যে কোনো একটা করবেন। জি অবশ্যই ভাই। এটা রফিক ভাই একটু ওই যে যারা যারা আছে তাদের ফোন নাম্বার একটু চেক করবেন অ্যাডমিন শিটে, হ্যাঁ, যারা জয়েন করছে তাদের, তারা রেজিস্ট্রেশন করছে কিনা। আর ইন কেস যদি কেউ রেজিস্ট্রেশন ছাড়া থাকে ওদেরকে একটু বলবেন যে রেজিস্ট্রেশনটা করে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে। ওকে ঠিক আছে ভাই। ওকে, তাহলে ক্লাস করেন সবাই, হ্যাঁ। ওকে আমি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করছি। ভাইয়া স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি আমার এই যে আমার প্রেজেন্টেশনে যান, আমার প্রেজেন্টেশনে এখানে ক্লিক করলেই হবে। আচ্ছা এরকমের কি অন্যরাও আছেন যে আরও কেউ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া কালো হয়ে ওকে, তো আপনি যখন হচ্ছে একটা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করবেন তখন হয়তো আমি ইসে যাচ্ছি, আস্তে আস্তে দেখাবো, এগুলো দেখাবো। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ওকে, ইলাস্ট্রেটর সফটওয়্যারের ওপেন করলে আপনার এরকমের আসবে। হয়তো আমি আবার অফ করে দিচ্ছি, অফ করে আবার ওপেন করি, সফটওয়্যারটা ওপেন করি আবার। আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করলে এরকমের হবে। আপনি এখানে ক্রিয়েট নিউ দিতে পারেন। ওকে, ক্রিয়েট নিউ দিতে, ক্রিয়েট নিউ দিয়ে আপনি যদি এখানে জাস্ট ক্রিয়েট, এই যে নিচে ক্রিয়েট লেখাটা আছে এইটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন এরকমের চলে আসবে একটা ইন্টারফেস। আপনার ইলাস্ট্রেটরে এই রকমের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই ইন্টারফেসটা সম্বন্ধে আমি আপনাদের আগে পরিচিত করিয়ে দিই। এখানে এখানে এইটা হচ্ছে টুলস বার। ওকে, এটা হচ্ছে টুলস বার, আর এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে আমার কন্ট্রোল বার, আর এইগুলো হচ্ছে আমার প্লেট। এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। ইলাস্ট্রেটর সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে ধারণা দিই যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কী বা কীভাবে কাজ করে, বা আমি ইলাস্ট্রেটরটা দিয়ে কী কী কাজগুলো করতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, আপনারা আমাকে শুনছেন? জি ভাই শোনা যাচ্ছে। ঠিক আছে। ইলাস্ট্রেটর সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে আপনার ডিজাইন করার একটা সফটওয়্যার। কেউ কি মাইক্রোফোন অন আছে? দয়া করে মাইক্রোফোনটা অফ করেন। ওকে, যার মাইক্রোফোন অন আছে এমডি মামুন হাসান হুসেন,
দয়া করে ভাই মাইক্রোফোনটা অফ করুন, নয়েজ আসতেছে। ওকে, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে ডিজাইন রিলেটেড একটা সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর মূলত প্রিন্ট রিলেটেড কাজগুলো করে। ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে প্রিন্ট রিলেটেড কাজগুলো করে। এখন প্রিন্ট রিলেটেড কাজগুলো কি? আমরা আমাদের চারপাশে প্রিন্ট রিলেটেড যে কাজগুলো দেখছি, যে ডিজাইনগুলো দেখতেছি, প্রিন্ট করা, ওকে, প্রিন্টারের মেশিনে প্রিন্ট করা, এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর দ্বারা ডিজাইন করা হয়। প্রিন্ট কী কী দেখছেন? আপনি ক্যালেন্ডার দেখেন, আপনি হচ্ছে একটা ব্যানার দেখেন, আপনি একটা ফ্লায়ার দেখেন, আর কি লিফলেট, ওকে, লিফলেটগুলো আমরা দেখি না, ব্যানারগুলো দেখি না, পোস্টার দেখি না, ম্যাগাজিনের পেজগুলো দেখি না, উপরের পেজগুলো বিভিন্ন ডিজাইন করা থাকে বিভিন্ন ছবি দিয়ে বা বিভিন্ন লেখার মাধ্যমে। আমরা বইগুলো ডিজাইন করা দেখি না, বই, যে কোনো বই উপরের কাভার পেজটা ডিজাইন করে, আবার ছোট বাচ্চাদের ভিতরের পেজগুলোও ডিজাইন করে। আপনি টি শার্ট ডিজাইন দেখেন। এরকমের প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো এই ইলাস্ট্রেটরের মাধ্যমে করা হয়। এই কাজগুলো ইলাস্ট্রেটরের মাধ্যমে করা হয়। এখন আপনি বলবেন স্যার লোগো, হ্যাঁ লোগো হচ্ছে, লোগো ইলাস্ট্রেটরের মাধ্যমে করা হয়, লোগোটাও কিন্তু প্রিন্ট করা হয়। এই যে আমি ডিজাইন, লোগোটা হচ্ছে এমন একটা বিষয় যে এটা আপনার সব জায়গায় দরকার হয়, প্রিন্টে দরকার হয়, তারপরে আপনার ওয়েবে দরকার হয়, তো লোগোটাও ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করা হয়। তারপরে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড যেটা বলেন, এটাও তো প্রিন্ট করা হয়, তাই না? এটাও এই ইলাস্ট্রেটরে কাজ করা হয়, ইলাস্ট্রেটরে ডিজাইন করা হয়। মুদ্রা কথা হচ্ছে যেসব জিনিস প্রিন্ট করা হয় সেই ডিজাইনগুলো এই ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করা হয়, ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করা হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর ভেক্টর রিলেটেড কাজগুলো করে থাকে। এখানে কালারের ঘনত্বটা খুব বেশি। ইলাস্ট্রেটরে আপনার প্রতি ইঞ্চিতে সর্বনিম্ন 300 পিক্সেল থাকে। এখন পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে আধুনিক যুগে ডিজিটালাইজে বর্তমানে যে ছবিগুলো আপনি দেখতেছেন, এই ছবিগুলো বিভিন্ন পিক্সেলের সমন্বয়ে গঠিত, বিভিন্ন পিক্সেলের সমন্বয়ে গঠিত, ছোট ছোট পিক্সেলগুলোর সমন্বয়ে একটা ছবি তৈরি হয়। তো এই একটা পার ইঞ্চিতে, একটা ছবির পার ইঞ্চিতে 300 পিক্সেল ব্যবহার করা হয়, এই সর্বনিম্ন, আপনি আরও বেশি ব্যবহার করতে পারেন। তো যে কারণে ইলাস্ট্রেটরটা অনেক, ইলাস্ট্রেটরের কালারের ঘনত্বটা বা ইলাস্ট্রেটরটা অনেক বেশি ঘনত্বপূর্ণ থাকে। তো আমরা প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। আর ইলাস্ট্রেটরে এখন আপনি বলতে পারেন যে স্যার ইলাস্ট্রেটর করবো কেন, ফটোশপে আমি করতে পারি, ফটোশপে করব না কেন? ইলাস্ট্রেটর এবং ফটোশপে করার মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে যে আমার এখানে যেমন সর্বনিম্ন আমি 300 পিক্সেল ব্যবহার করতে পারি, এখানে ইলাস্ট্রেটর ভেক্টর রিলেটেড কাজগুলো করে থাকে। ইলাস্ট্রেটরে যখন আপনি একটা ডিজাইন করবেন সেটা যত বড়ই করেন না কেন তার ফেটে যাওয়ার বা আপনার ডিজাইন নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে না, কিন্তু ফটোশপে এটা থাকে। ফটোশপে আপনি একটা ছবিকে সর্বোচ্চ 300 পিক্সেলে করতে পারবেন। এটা আমরা ফটোশপ নিয়ে যখন কাজ করব তখন আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। হ্যালো রাশেদ ভাই, জি বলুন। আপনার পিসিটা কি অন্ধকার? না না, আপনি কি আমার কাছে অন্ধকার দেখছেন? এখন কি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। হয়তো মাউস নাড়ানো না কারণে। ধন্যবাদ। ওকে, তো আমরা প্রিন্ট রিলেটেড কাজগুলো এই ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। আর হচ্ছে এখানে আমার সিএমওয়াইকে কালার মোড নিয়ে কাজ করে। কালার মোড হচ্ছে আপনার সিএমওয়াইকে আছে, RGB আছে, এগুলো হচ্ছে কালার মোড। যেমন আমি আপনাদের সাথে কালার এবং মেজারমেন্ট, ওকে, ইলাস্ট্রেটর ডিজাইনের ক্ষেত্রে এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়।
মেজারমেন্ট এবং কালার, এই দুইটা সম্বন্ধে আপনার একটু ধারণা থাকতেই হবে, সর্বনিম্ন একটা ধারণা থাকতেই হবে, যার মাধ্যমে আপনি কাজগুলো করে আসতে পারবেন। হয়তো আপনি বিজ্ঞ হবেন না, আমিও অত বেশি বিজ্ঞ না কালার এবং হচ্ছে মেজারমেন্ট নিয়ে বা এত ইটি, আপনারা এত বিজ্ঞ হওয়ার দরকার নেই। জাস্ট আমার কাজের প্রয়োজনে যতটুকু জানা দরকার সেইটুকু আপনাকে অবশ্যই জানতে হবে। আর সেটা জানানোর জন্য আমি কালার এবং মেজারমেন্টের উপরে আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিব। আমি একটা ক্লাস থাকবে শুধু কালার এবং মেজারমেন্টের উপরে, যে আমি কোন ডিজাইনে কতটুকু নিব বা কিভাবে কি প্রিন্ট করব, আর হচ্ছে আর কালারের বিষয়টা, যে কোথায় আমি কোন কালার ব্যবহার করব বা এই কালারের মিক্সিংটা কেমন কিভাবে হয়, ওকে, কালারের মিক্সিং, কালারের কম্বিনেশন, এইগুলো নিয়ে আমার একটা ক্লাস থাকবে কালারের উপরে, কালার এবং মেজারমেন্টের উপরে। তো যেটা বললাম যে কালারের মূলত হচ্ছে সিএমওয়াইকে এবং আরজিবি। সিএমওয়াইকে এই কালারটা ব্যবহার করা হয় ইলাস্ট্রেটরে, এবং আরজিবি ব্যবহার করা হয় ইসে ফটোশপে। সিএমওয়াই এখানে তিনটা কালার, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ওকে। এই তিনটা কালারের সংমিশ্রণে, তিনটা কালারকে যদি আপনি 100% ভাবে মিশান, যে আপনি তিনটা সায়ানও দিচ্ছেন এক জায়গায়, সায়ান এবং ম্যাজেন্টা এবং ইয়েলো, এই তিনটা কালার আপনি মিশ্রণ করতেছেন, তাহলে আপনি ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন। তো এই ব্ল্যাককে কে দ্বারা প্রকাশ করা হয়, তো এই জন্য বলে যে সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই চারটা, এই যে সিএমওয়াইকে কালার মোড, এটা ইলাস্ট্রেটরে ব্যবহার করা হয়। ইলাস্ট্রেটরের যে আমরা ডিজাইনগুলো করব, এই ডিজাইনটা আমি সিএমওয়াইকে কালার মোড দ্বারা করব। এগুলো আমি ডিটেলস আরও বিস্তারিত সামনে আসবে, আমি যখন দেখাবো তখন আপনি বুঝতে পারবেন, জাস্ট একটু আলোচনা করলাম। আচ্ছা, আমি যখন ইলাস্ট্রেটরে সফটওয়্যারে থাকবো তখন হচ্ছে এখানে হয়তো কেউ জয়েন হতে নাও পারে, তো সে যদি গ্রুপে মেসেজ দেয়, দয়া করে হচ্ছে আপনারা যদি গ্রুপে দেখেন যে এরকমের কেউ মেসেজ দিচ্ছে যে আমি জয়েন হতে পারছি না, তাহলে একটু দয়া করে আমাকে জানাবেন। অনেক সময় দেখা গেছে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে থাকা অবস্থায় আমার গুগল মিটে জয়েন হতে পারে না। ওকে, চলুন। তো আমি যেটা বললাম, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এই সাইডে যে আপনি অপশনগুলো দেখছেন, এগুলোকে বলা হয় টুলস। প্রত্যেকটা টুল এক একটা টুল, এই প্রত্যেকটা এক একটা টুল, এই টুলগুলো ব্যবহার করে আমি ডিজাইনগুলো করব, ওকে। এই টুলগুলো ব্যবহার করে ডিজাইন করব, আর এটাকে বলা হয়, পুরোটাকে বলা হয় টুলস বার, ওকে। আর এই প্রত্যেকটা হচ্ছে এক একটা টুল, আর এই প্রত্যেকটা টুলের আপনি যদি মাউসটা নিয়ে রাখেন, তাহলে এই টুলের নামটা এবং হচ্ছে আপনার কিবোর্ডের মাধ্যমে ধরেন আমি এখানে আছি, আমি কোনো টুল সিলেক্ট করছি না, আমার একটা না একটা টুল সিলেক্ট থাকতে হবে। ধরেন আমি এখন এখানে এই টুলটাই আছে, আমি হচ্ছে এখানের এই টাইপ টুলে যেতে চাই বা হচ্ছে অন্য একটা টুলে যেতে চাই, আমি মাউস থেকে এভাবে ক্লিক করে যেতে পারবো। কিন্তু যখন আপনি প্রফেশন হবেন তখন আপনি আর মাউস থেকে ক্লিক করলে আপনার সময় ক্ষেপণ হবে, যে জন্য আপনি কিবোর্ড থেকেই আপনি একটা কি প্রেস করেই এই টুলগুলো অন্য টুলে যেতে পারেন। তো সেটাকে বলা হচ্ছে শর্টকাট। তো আমি যখনই একটা কির উপরে মাউসটা রাখবো, তখন সে কি একটা টুলের উপরে মাউস রাখবো, তখন সেই টুলের নাম এবং সেই টুলের শর্টকাট কিবোর্ডের শর্টকাট কিটা শো করবে। যেমন ধরুন আমি এই টুলের উপরে মাউসটা রাখলাম, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এবং এটার শর্টকাট কি হচ্ছে এ। আমি কিবোর্ডের এ যদি প্রেস করি, তাহলে আমি অটোমেটিকলি এই ডিরেক্ট সিলেকশন টুলে যেতে পারি। দেখেন আমি মাউস দিয়ে ক্লিক করছি না, আমি জাস্ট এ প্রেস করছি, দেখেন আমার কার্সারটা এই যে দেখেন ব্লক হয়ে আছে, এইটা আমি অটোমেটিকলি এই ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেছি।
আবার টির মাধ্যমে আমি এই টাইপ টুলে আসতে পারি, এটার নাম হচ্ছে টাইপ টুল। ওকে, এর শর্টকাট কি হচ্ছে টি। আমি এই টি প্রেস করে, দেখেন টি প্রেস করে অটোমেটিকলি আমি এই টাইপ টুলে যেতে পারছি। আমি এই টি প্রেস করছি, ওকে, দেখেন আমি টাইপ টুলে আসছি। তো এই প্রত্যেকটা কি টুলের উপরে যদি আপনি মাউস রাখেন তাহলে এই টুলের নাম এবং হচ্ছে শর্টকাট কিটা পাবেন। আমি শর্টকাট কির উপরে এত জোর দিচ্ছি কারণ হচ্ছে যখন আপনি প্রফেশন হবেন, কাজ করবেন, তখন আপনি দেখবেন এই শর্টকাট কিগুলোই আপনি ব্যবহার করতেছেন। তো আমি যখনই একটা কি টুলের নাম শিখবো, সাথে সাথে তার শর্টকাট কিটাও শিখে নিব, তাতে করে আমার সুবিধা হবে। যেগুলো অ্যাটলিস্ট যেগুলো মোস্ট বেশি ব্যবহার হয়, ওকে, সবচেয়ে বেশি ব্যবহার টুলগুলোর শর্টকাট কিটা অবশ্যই আমি জেনে রাখবো। যেমন হচ্ছে এটা আমার সিলেকশন টুল, ভি দ্বারা আমি সিলেকশন টুলে যেতে পারি। আমার ডিরেক্ট সিলেকশন টুলে আমি এ দ্বারা যেতে পারি, এই দুটো আমার ইম্পর্টেন্ট। তারপরে আমি এই পি দ্বারা পেন টুলে যেতে পারি, আমি টি দ্বারা টাইপ টুলে যেতে পারি, এম দ্বারা আমি হচ্ছে রেক্টেঙ্গুলার টুলে যেতে পারি, ওকে, আই দ্বারা আমি আই ড্রপ টুলে যেতে পারি। এই টুলগুলো আমার খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো আপনি যতদূর সম্ভব শর্টকাট কিগুলো জেনে রাখবেন। আর টুলগুলোর নাম তো সবই আপনার আস্তে আস্তে ব্যবহার করতে করতে আমরা দেখব। এখন আসুন, আমার আর একটা কথা গ্যাপ আর কি আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমি ক্লাস কিভাবে নিব। আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে এই টুল এবং এর অপশন আছে, আরও এর ভিতরে প্রত্যেকটার ভিতরে অপশন আছে। এই অপশনগুলো নিয়ে আমি টোটাল মনে করেন প্রথম দিকে 13-14টা ক্লাস নিব, ওকে, এইগুলোর উপরে। তার মধ্যে একটা থাকবে হচ্ছে ওই যে কালার এবং মেজারমেন্টের উপরে প্রেজেন্টেশন। তো এই ক্লাসগুলো প্রথম দিকেই আমি আপনাকে কোনো ডিজাইন দেখাবো না, যে আমি আপনাকে একটা ফ্ল্যাট ডিজাইন করে দেখালাম, একটা ব্যানার, একটা লোগো ডিজাইন করে দেখালাম, এরকমের না, ওকে। আর আপনি ধরে নেবেন আমি এরকমের কোনো ডিজাইনই দেখাবো না, জাস্ট হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু যে আমি সুন্দর একটা ব্যানার আপনারা তৈরি করে দিলাম বা সুন্দর একটা ফ্লায়ার তৈরি করে দিলাম, তো এটা এরকমের না। আমার শেখানোর পদ্ধতিটা এরকমের না। প্রথমে আমি আপনাকে এই টুলগুলোর ব্যবহার এবং হচ্ছে টুলসগুলোর ব্যবহার এবং এর অপশনগুলো আর কি ইলাস্ট্রেটরের আমি যতদূর জানি সেই অপশনগুলো আমি আপনাকে ভালোভাবে শিখাবো। তারপরে আমি 13-14টা ক্লাসের মধ্যে মোটামুটি হয়ে যাবে। তারপরে প্রতিদিন আমি একটা করে ডিজাইন দেখাবো। যেমন ধরুন আমি এর আগের অন্য ব্যাচের জন্য একটা লিস্ট করেছিলাম, আপনাদেরকে একটু দেখাই। আমাদের 13-14টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমি যদি আরও কোনো অপশন বাকি থাকে তাহলে ওই প্রত্যেক দিন একটা করে ডিজাইন দেখাবো, আর ধরেন 1-2টা অপশন আমি দেখাই দিব। এখানে দেখেন কিছু আছে, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন, ক্যালেন্ডার, ব্যানার, ফ্লায়ার, ট্রাইপড বসিয়ার, ম্যাগাজিন কভার পেজ, লেটার হেড ডিজাইন, আর হচ্ছে পোস্টার ডিজাইন। এই 9টা ডিজাইন আমরা দেখব। আশা করি এইগুলো তো আর আপনার ছিল না, আপনার সিলেবাসে ছিল শুধু লোগো ডিজাইন আর হচ্ছে বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন, তাই না? এই দুইটা ছিল। আমি আপনাদের বাড়তি এই ডিজাইনগুলো দেখাবো। এগুলো দেখাবো এইভাবে দেখাবো যে আমি জাস্ট কোনটা কিভাবে করবেন, কোন জায়গায় কি ব্যবহার করতে হয়, বা হচ্ছে কোনটার মেজারমেন্ট কিভাবে নেবেন, বা হচ্ছে কিভাবে আমি মোটামুটি একটা করে দেখাবো, ওকে। একটা আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আইডিয়াটা নিব। সেই আইডিয়াটা নিয়ে কিভাবে আমি নতুন একটা টপিকস নিয়ে আইডিয়া নিয়ে আমি একটা ডিজাইন করতে পারি সেটা আমি দেখাই দিব। এরপরে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করে আরও সুন্দর করে তৈরি করে আমাদের গ্রুপে দিবেন। তো আমি প্রথম দিকে 13-14টা ক্লাস নেব হচ্ছে এই টুল এবং অপশনগুলো নিয়ে। তারপরে আমার লাস্টে থাকে এই ডিজাইনগুলো, এই যে লিস্ট বললাম, এক দিন এক একটা ডিজাইন দেখবো আমরা, ঠিক আছে? আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, ধরেন আমি আজকে একটা টুলের ব্যবহার দেখাইলাম, সেই টুলটা ব্যবহার করে বা আপনি যাই করলেন বা হচ্ছে সেই টুলটা ব্যবহারটা করে আপনি জাস্ট একটা ছবি তুলে বা এটাকে আমি জেপিজিতে সেভ করে সেটা আমরা গ্রুপে দিয়ে দিব। গ্রুপে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকব। আমি যে কাজটাই করি, যে প্র্যাকটিসটাই করি না কেন, সেটাই আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, খেয়াল রাখবেন, যেহেতু আমরা এখানে অনেক রকমেরই আছি, যিনি একদম শুরু করেছেন সেই রকমেরও আছে, যে আবার যিনি মোটামুটি জানেন, পারেন,
এরকমেরও থাকতে পারে, আমি জানি না, বা থাকতেই পারে, এটা স্বাভাবিক। তো এখন যিনি পারেন সে যদি আবার অ্যাডভান্স ধরেন আমি 2-3টা ক্লাস করালাম, সে একটা লোগো তৈরি করে দিল। তো এই লোগো তৈরি করে দেওয়ার ফলে যে একদমই শুরু, সে কিন্তু নিজেরে আর কি তখন মনে করবে যে আমি তো অনেক পিছিয়ে আছি, আমি কিছু জানি না, তখন সে কিন্তু নিজেকে ছোট মনে করবে। তো এই খাতিরের জন্য বা এই জন্য আমরা হচ্ছে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো নিয়ে প্র্যাকটিস করে আপনি যত ভালো করতে পারেন না কেন সেটা আপনি গ্রুপে দিবেন। ওকে, অ্যাডভান্স আমি কোনো কিছু গ্রুপে দিব না। হ্যাঁ, আপনি পারেন ভালো, এটা খুবই আমি সাধুবাদ জানাই, আর আশা করি আপনি ভবিষ্যতে আরও ভালো পারবেন, কিন্তু সেটা আমি গ্রুপে দিব না। আমি যতক্ষণ পর্যন্ত ধরেন ওই জিনিসটা না দেখাই, আমি ধরেন ওই জিনিসটা দেখাবো তখন আপনি দিয়েন, তাতে কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো আর আমরা মেনটেন করবো। আর একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু প্রতিদিন প্রায় হচ্ছে 2 মাস আমার সাথে আপনারা থাকবেন, বা এরপরেও আরও মোটামুটি 2.5-3 মাস হচ্ছে এই গ্রুপে আপনারা থাকবেন। তো আপনারা যারা এই যে 27-28 জন জয়েন করেছেন, তো এই 27-28 জনের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ববোধ বা একটা পারস্পরিক সহযোগিতা, ভাবাপন্ন মনমানসিকতা তৈরি হয়, বা হচ্ছে সবাই এখানে যেন কেউ কারো হে না করে, বা হে প্রতিপন্ন না করে, বা আক্রমণাত্মক কোনো কথাবার্তা না বলে। ওকে, বা একজনে কোনো একটা কিছু শেয়ার করেছে সেটা যেন আমরা পজিটিভলি অ্যান্সার দিই, যদি আমি তাকে উপকার করতে পারি করলাম। এখানে আমি দেখেছি আপনারা অনেকেই লিঙ্ক গ্রুপে যেমন হতে পারছে না, জয়েন হতে পারছে না, আপনারা লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, এটা খুবই ভালো। এই যে একজনে দিয়েছেন, খুবই ভালো। এরকমের আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। আচ্ছা, অমিত রয় এখন মেবি জয়েন হতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে আমি আবার আমার ইসে ফিরে আসি। তো এটা হচ্ছে আমার টুলস বার, ঠিক আছে। এই প্রত্যেকটা টুলের উপরে আপনি মাউসটা রাখলে এই টুলের নাম এবং শর্টকাট কিটা পেয়ে যাবেন। আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, যে আমার এই কিছু টুলের, সব টুলের না, কিছু টুলের পাশে সাদা একটা অ্যারো চিহ্ন আছে, যেমন এইটার সাথে আছে, এইটাই আছে, এইটাই আছে, এইটাই আছে, এইটাই আছে। এই অ্যারো চিহ্নগুলো কেন? ওকে, এই অ্যারো চিহ্নগুলো দ্বারা বোঝাচ্ছে যে এর ভিতরে আরও কিছু টুল আছে, এর ভিতরে আরও কিছু টুল আছে। যেমন ধরুন আমি যদি এই টুলটার বা হচ্ছে এই পেন টুলের, এই যে পেন টুলটা আমার নামটা দেখাচ্ছে, আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এর ভিতরে যে টুলগুলো থাকবে সেগুলো শো করতেছে। দেখেন আমার এখানে শুধু এই পেন টুলটা দেখাচ্ছিল, তাই না? এর ভিতরে কিন্তু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই আরও 3টা টুল আছিল। তো যে টুলগুলোর সাইডে এরকমের সাদা অ্যারো চিহ্ন থাকবে সেই টুলগুলোর ভিতরে আরও টুল থাকবে। যেমন এই যে টাইপ টুল, টাইপ টুলের রাইট বাটন যদি আপনি ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে টুলগুলোর ভিতরে যে টুলগুলো আছে সেগুলো শো করবে। ওকে, রাইট বাটন ক্লিক করলেন, রাইট বাটন ক্লিক করে এরপরে দেখেন টাইপ টুল, এরিয়া টাইপ টুল, তারপরে হচ্ছে টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এই টুলগুলো দেখাচ্ছে। তো আমি যখন ধরেন এই এরিয়া টাইপ টুল নিয়ে কাজ করব তখন হচ্ছে এইভাবে রাইট বাটন ক্লিক করে তারপরে এই ভিতরে টুলগুলো নিয়ে আসব। যে টুলগুলোর পাশে এরকম সাদা অ্যারো চিহ্ন আছে সেগুলোর দ্বারাই বুঝবেন যে এর ভিতরে আরও টুল আছে। এরপরে দেখেন আপনি যখন এই রাইট বাটন ক্লিক করছেন আপনার এই টুলগুলো চলে আসতেছে। এখন আমি বারবার ধরেন এরিয়া টাইপ টুলে গেলাম, আমার এটা চলে গেল, তাই না? আবার আমি রাইট বাটন ক্লিক করে টাইপ টুলে গেলাম। এভাবে আমাকে বিভিন্ন টুল ব্যবহার করতে বারবার রাইট বাটন ক্লিক করে এগুলো নিয়ে আসতে হচ্ছে, তাই না? তো আমি যদি এই সব টুলগুলোকে ভিজুয়ালাইজ করে রাখতে চাই যে আমার এটা ভিজুয়ালাইজ থাকবে, ওকে, এভাবে থাকবে, ভিজুয়ালাইজ থাকবে, আমি একটা একটা ক্লিক করে ব্যবহার করব। আর এটা দেখা যাচ্ছে না, অন্য কারো স্ক্রিন শেয়ার হয়ে গেছে। অন্য কেউ মেবি শেয়ার করেছিলেন।
এখন ঠিক আছে, দেখতে পাচ্ছেন? ওকে, তো দেখুন আমি এই রাইট বাটন ক্লিক করে তো এই টুলগুলো নিয়ে আসলাম। এই টুলগুলোকে আমি যদি চাই আবার ভিজুয়ালাইজ অবস্থায় থাকুক, আমি বারবার রাইট বাটন ক্লিক করে ভিতরে যে দেখতে পারবো না। আমি হচ্ছে তখন কী করব, এই যে সাইডে দেখেন আরেকটা সাদা অ্যারো চিহ্ন আছে, ওকে, আরেকটা সাদা অ্যারো চিহ্নের মতো আছে, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই টুলগুলো আর ভিজুয়ালাইজ হয়ে গেল, এই টুলগুলো ভিজুয়ালাইজ হয়ে গেল। এখন কিন্তু আমি এই এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল এইগুলোতে ব্যবহার করতে পারি, একটা একটা ক্লিক করে ব্যবহার করতে পারি। আমাকে আর এই ভিতরে যে রাইট বাটন ক্লিক করে নিয়ে আসতে হচ্ছে না। আবার ধরেন আমার এটা এখন আর দরকার নেই, আমি এটা ক্লোজ করে দিই। তো এটা আমি কখন করব হচ্ছে ধরেন আমি পেন টুল নিয়ে কাজ করতেছি, ওকে, পেন টুল নিয়ে আমি কাজ করতেছি। পেন টুলের ভিতরে পেন টুল নিয়ে কাজ করলে আমার এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়তো প্রয়োজন হতে পারে। তখন আমি এই যে সাদা অ্যারো চিহ্ন ক্লিক করব, তখন আমার এই টুলগুলো এভাবে সামনে শো করবে, ভিজুয়ালাইজ হয়ে যাবে। আমাকে আর বারবার এখানে যে রাইট বাটন ক্লিক করে নিয়ে আসতে হবে না। তখন আমি ইজিলি এখানে ক্লিক করে আমি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে টুলস বার, আর এই টুলগুলোর ব্যাপারে বললাম। এখন আসেন মেনু বার। আমার এই যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এইগুলো হচ্ছে মেনু বার। এই প্রত্যেকটা মেনুর ভিতরে আবার অনেকগুলো অপশন আছে। যেমন ফাইলের ভিতরে আপনি অনেকগুলো অপশন পাবেন, এডিটের ভিতরে অবজেক্ট, অবজেক্টের ভিতরে টাইপের ভিতরে, তারপরে উইন্ডোর ভিতরে, ভিউর ভিতরে, ইফেক্ট, সিলেক্ট, ওকে, এর ভিতরে আপনি বিভিন্ন অপশনগুলো পাবেন। এগুলোকে বলা হয় অপশন, আর এটাকে বলা হয় হচ্ছে মেনু বার, ওকে, এটা হচ্ছে মেনু বার। এই এর মাঝে আবার কিছু আছে, এই যে দেখেন কিছু অপশন আছে, এটাকে বলা হয় কন্ট্রোল বার, ওকে, এটাকে বলা হয় কন্ট্রোল বার। আমাদের অনেকের আবার এই কন্ট্রোল বারটা আসবে না, অনেকের আবার হয়তো কন্ট্রোল বারটা নাও থাকতে পারে, আবার অনেকের হয়তো দেখবেন যে আছে, আবার কি না কি করলাম চলে গেল, আর আনতে পারছি না। এই কন্ট্রোল বারটা আপনাকে অনেকটা সহযোগিতা করবে, তো আমি কন্ট্রোল বারটা নিয়ে আসবো। এখন কন্ট্রোল বারটা আমাদের যাদের নাই বা যাদের আসছিল চলে গেছে, তো এটাকে আবার আমি কিভাবে নিয়ে আসতে পারি বা এটাকে এখান থেকে সরিয়ে ফেলতে পারি সেটা দেখব, একটু পরেই বলছি আমি। তার আগে একটা মেনু বার নিয়ে একটা কথা বলি। আমার এই মেনুর ভিতরে বিভিন্ন অপশনগুলো পাবো, তবে এই উইন্ডো যে মেনুটা আছে, উইন্ডো আমার কাজের প্রয়োজনীয় যাবতীয় অপশনগুলো বা যা ধরেন আমি বললাম যে এটা কোথায় আছে, আপনার মনেই একটা চিন্তা করলেন যে আমি কাজ করতেছি এক জায়গায় আটকে আছি, আমি মনে করতে পারছি না ওই অপশনটা কোথায় আছে বা এই জিনিসটা কোথায় আছে। আমি আগে উইন্ডোতে দেখব, ওকে, আগে উইন্ডোতে দেখব। আর একটা বিষয় হচ্ছে আমার এই যে টুলস বারটা আছে, এই যে বিভিন্ন টুলগুলো আছে, এই টুলগুলোর বিস্তারিত কাজগুলো, ওকে, বিস্তারিত অপশনগুলো আমি পাবো এই উইন্ডোর ভিতরে। যেমন ধরুন আমি এই টাইপ টুলে ক্লিক করে আমি লিখতে পারি, যেমন ধরুন আমি এই টাইপ টুলে ক্লিক করলাম, এখানে এনে জাস্ট একটা ক্লিক করলাম, তারপরে আমি এখানে লিখতে পারছি। এই যে ধরেন আমি একটু যদি জুম করে দেখাই আপনাদের, এখানে আমি এইটা লিখতে পেরেছি, ঠিক আছে, লেখাটা। কিন্তু এই লেখাটাকে বড় করা, এই লেখাটাকে বিভিন্নভাবে বিভিন্ন কাস্টমাইজ করা, সেটা আমি কোথা থেকে করতে পারবো? সেটা তো আর আমি এই টুল থেকে করতে পারছি না, এখানে দেখেন কোনো অপশনই নাই, এখানে জাস্ট হচ্ছে টাইপ টুলে ক্লিক করে আমি জাস্ট টাইপ করা, এইটা আমি পারছি। কিন্তু এটাকে বড় করা, ছোট করা, বা এটাকে বিভিন্ন আরও কাস্টমাইজ করা, ফন্ট চেঞ্জ করা, স্টাইল চেঞ্জ করা, এগুলো আর আমি করতে পারছি না। তো এগুলো করার জন্য আমাকে এই উইন্ডো থেকে একটা অপশনগুলো নিয়ে আসতে হবে। আপনারা একটু লাইনে থাকুন, আচ্ছা সমস্যা নেই, হয়েছে। তো আমি তখন কি করব, এই উইন্ডোতে যাব। উইন্ডোর ভিতরে দেখেন আমার এই উইন্ডোর ভিতরে অনেকগুলো অপশন আছে, নিউ অ্যারেঞ্জ, ওয়ার্ক স্পেস, তারপর হচ্ছে টুল, কন্ট্রোল, এই ইনফো, লেয়ার, লিঙ্ক। এর ভিতরে আমি যেতে যেতে নিচের দিকে টাইপ নামে একটা অপশন আছে, টাইপ নামে একটা অপশন আছে। আমি এই টাইপে যে ক্যারেক্টারের ভিতরে আমি এই ক্যারেক্টারটা হচ্ছে, এই ক্যারেক্টার যে অপশনটা, এইটা হচ্ছে আমার এই যে লেখাটা আমি লিখলাম, এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করার অপশন, ওকে। তো
তো আমি কি পেলাম যে আমার এই টুল বারের বিস্তারিতটা বা ডিটেলসটা আমি পাচ্ছি উইন্ডোতে। এটা আমি বলতে পারি না, আপনারা একটু লাইনে থাকুন, আমি দেখি। আমি এক্সট্রিমলি সরি। ওকে, আচ্ছা আমি যাচ্ছি। তো আমি আমার এই টুলের বিস্তারিতটা আমি উইন্ডোর ভিতরে পাবো, উইন্ডোর ভিতরে এই অপশনগুলো পাবো। এখন এগুলোকে আপনি যখনই যেটা আপনার ব্যবহার দরকার হবে, ধরুন আমার এই যে নেভিগেটরটা দরকার, আমি পাথফাইন্ডারটা দরকার, ওকে, পাথফাইন্ডার একটা অপশন, এটা আমরা দেখব। তো এই পাথফাইন্ডারটা আমার দরকার। তো এটাকে যখন আপনি ক্লিক করবেন তখন এটা এইভাবে চলে আসবে, এই বাইরে চলে আসবে। আমার এটা তো আমি যদি আচ্ছা নতুন একটা নিয়ে আসি তাহলে আমার ওয়ার্ক স্পেসটা তো তো আমি এই উইন্ডো থেকে যখন একটা ক্লিক করব তখন সে এইভাবে বাইরে চলে আসবে, ওকে, বাইরে চলে আসবে। তো এই দেখুন এইগুলোকে আমি আবার এই অপশনগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখন এগুলো যখন আমি বাইরে নিয়ে আসব, এগুলো কি হবে, এলোমেলো হয়ে থাকবে, দেখেন। আচ্ছা, আর তার আগে আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আমার এটা তো টুলবার, এটা মেনু বার, এটা হচ্ছে কন্ট্রোল বার। আর আমার এই কন্ট্রোলটা যদি আমি না পাই তাহলে এই উইন্ডোর ভিতরে যে আমার একদম উপরে যাবেন, এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন যেন একদম উপরে যাবেন। উপরে এখানে দেখবেন এই যে কন্ট্রোল নামে একটা অপশন আছে, ওকে, কন্ট্রোল। আপনি যদি না পান তাহলে এই কন্ট্রোলে ক্লিক করে দিবেন, এটাকে সিলেক্ট করবেন, তাহলেই এই কন্ট্রোল বারটা আসবে। দেখেন আমি যখন এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি এই কন্ট্রোল বারটা চলে গেছে, এই কন্ট্রোলটা চলে গেছে। আবার উইন্ডোতে যে আমি এই কন্ট্রোলে যখন ক্লিক করছি তখন এটা চলে আসছে, ওকে। আর এই যে আমার ভিতরের যে অপশনটা বা এই পুরো বিষয়টা
আমার এই পুরো ইন্টারফেসটা এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। প্রত্যেকের তো কাজ করার একটা ওয়ার্ক স্পেস থাকে, তাই না? তো আমি যে ডিজাইনটা করব সেটার এই ওয়ার্ক স্পেস হচ্ছে এইটা। পুরো বিষয়টাকে নিয়ে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়। আর আমি আপনাদের জন্য, আপনাদের এই ব্যাচের জন্য আমি একটা ওয়ার্ক স্পেস তৈরি করব। আমি আবার আপনারা প্রত্যেকের নিজের জন্য একটা ওয়ার্ক স্পেস তৈরি করবেন, যেখানে ধরেন আমি এই যে টুলগুলোকে এভাবে রেখেছি। আবার অনেকে মনে করবেন এখানে কিন্তু এই যে লম্বি রাখলে তার মনে হয় সুবিধে, এমন হতে পারে। আবার না, আমি মনে করতেছি এভাবে রাখলেই আমার সুবিধে। আবার এই যে অপশনগুলো আছে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেগুলোকে আমি আবার এখানে এনে রাখতে পারি। যেগুলো ধরেন আমার সবচেয়ে বেশি ব্যবহার, এগুলো ধরেন আপনার ওই এলিমেন্ট যেগুলো দ্বারা আপনি কাজ করবেন, উপাদান। এই উপাদানগুলো বা এই টুল অপশনগুলো আমার সবসময় দরকার হয়। এখানে তো অনেক অপশন আছে, আপনি সবগুলো তো নিয়ে আসার দরকার নেই। যেগুলো বেশি প্রয়োজন, মোটামুটি সবসময় দরকার হয়, সেগুলোকে আমি এনে সুন্দরভাবে সাজায় রাখবো। আর তার মাধ্যমেই আমার একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি। আপনি লিখতে পারেন যে মাই ওয়ার্ক স্পেস। আর আমি আপনাদের জন্য একটা ওয়ার্ক স্পেস তৈরি করব, সেটার নাম হবে আপনাদের ব্যাচের নামে। আপনাদের ব্যাচ হচ্ছে SPGD27, তাই না? এটা তো আমি এই ব্যাচের নাম নিয়ে একটা ওয়ার্ক স্পেস তৈরি করব। কিভাবে তৈরি করব? আমি সাজিয়ে গুছিয়ে, অথবা আমি ওয়ার্ক স্পেসটা তৈরি করেও সাজাতে পারি। আচ্ছা, আমি আগে সাজাই। আমার কি কি বিষয়গুলো নিয়ে আসবো আগে, আমি যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আমি উইন্ডোতে যাব, উইন্ডোর ভিতরে আমি ধর এই অ্যালাইনটা নিয়ে আসবো। ওকে, আপনি এখন কিছু নিয়ে আসেন, পরে আবার যখন এইগুলো দেখাবো তখন আপনি ভালোভাবে বুঝে যেগুলো আমার দরকার, কোনটা দরকার হবে না, এগুলো আপনি বুঝতে পারবেন। তখন আপনি আবার এগুলো চেঞ্জ করতে পারবেন। এটা এমন না যে চেঞ্জ করতে পারা যাবে না। এই যে জাস্ট এটা নিয়ে আসছি, আবার এটা আমার দরকার নাই, আমি ক্লোজ করে দিলাম। আবার আমার প্রয়োজন, আবার আমি নিয়ে আসলাম, এরকমের। গ্রেডিয়েন্ট নেই, কালার নেই। ওকে, তারপরে হচ্ছে ধরেন পাথফাইন্ডারটা নেই, আমি কিছু নিচ্ছি। প্রপার্টিসটা থাকবে এখানে, টাইপ টুলের ভিতর থেকে ক্যারেক্টার থাকবে। ওকে, ক্যারেক্টারের ভিতরে প্যারাগ্রাফটাও আছে। আমি আরও নিচে যাই। আচ্ছা, আমার ধরেন এই পর্যন্তই এগুলো আছে। এখন এগুলোকে আমি যদি এভাবে এলোমেলো করে রাখি, এখন আমি কাজ করব কোথায়? এটা তো আমার একটা মিডলে আছে, একটা এই পাশে আছে, একটা ওই পাশে আছে, তাই না? এভাবে তো আর এলোমেলো করে একটা ওয়ার্ক স্পেস রাখা যায় না। ওয়ার্ক স্পেসটা খুব সাজানো গোছানো থাকতে হয়। তো এগুলোকে আমি খুব সুন্দরভাবে সাজাতে পারি। কিভাবে? আমি এই যে দেখেন আমার এই যে অপশন, এগুলোকে প্লেট বলে। ওকে, এগুলোকে প্লেট বলা হয়। এই প্লেটগুলোর আমি এখানে যদি মাউস দিয়ে ক্লিক করি, এগুলোকে আমি মুভ করাতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। এভাবে আমি এক একটাকে ধরে আমি এই যে সাইডে যদি নিয়ে যাই, সাইডে নিয়ে গেলে আমার একটা নীল রশ্মি চলে আসলো, দেখছেন? নীল রশ্মি একটা চলে আসছে। তো আমি যখন এই নীল রশ্মিটা চলে আসবে, তখন ছেড়ে দিলে এটা এখানে সুন্দরভাবে বসে গেল। এই যে বসে যাওয়া বা গুছিয়ে থাকাটা, এটার নাম হচ্ছে ডকিং। এটাকে বলে ডকিং করা। তো আমি এভাবে প্রত্যেকটা অপশন এভাবে ডকিং করে রাখবো সুন্দর করে। তো আমি এখানে এটা আছে, আমি এটার পাশে আরও অনেকগুলো রাখতে পারি। যেমন ধরেন এই যে উপরে যখন আমি নিয়ে যাচ্ছি, তখন এই যে সাইডে ডকিং হচ্ছে। আবার আমি এটাকে নিয়ে এইখানে ডকিং করে রাখি। এই যে তিনটে আমি এখানে ডকিং করে রাখলাম। ধরেন এর নিচে আবার আমি এই যে কালার গাইড, গ্রেডিয়েন্ট আছে, আমি এটাকে নিয়ে আবার এই যে সাইডে এভাবে ডকিং করে রাখলাম। এর নিচে আবার আমি ক্যারেক্টার, প্যারাগ্রাফ, এগুলোকে এভাবে ডকিং করে রাখতে পারি। আচ্ছা, আমার এটা এই অবস্থায় আছে, আমি এটাকে নিচে রাখবো। কালারের এটা নিচে রাখবো, আমি এটা নিচে এইটা রাখি, তারপরে আমি এখানে রাখি। আচ্ছা,
তো এভাবে দেখেন আমার প্রপার্টিসটা আমার এই বাইরে থাক, এই প্রপার্টিসটা আমার জাস্ট আবার আপনি এটাকে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো দেখেন আমার এই ওয়ার্ক স্পেসটা এখন কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আছে, তাই না? সাজানো গোছানো আছে এই ওয়ার্ক স্পেসটা। এটা কিন্তু ওয়ার্ক স্পেসের বাইরে, এটা কিন্তু ওয়ার্ক স্পেস না। এই যে আমি এটা নিয়ে আসছি, এটার বিষয়ে আমি পরে আসছি, আমি শুধু এই ওয়ার্ক স্পেসটা সাজাচ্ছি। এখন আপনি এটার একটা সেভ করে রাখতে পারেন আপনার নাম দিয়ে, বা আপনার মাই ওয়ার্ক স্পেস বা আপনার নাম দিয়ে এই ওয়ার্ক স্পেসটা সেভ করে রাখতে পারেন। আমি এটাকে আপনাদের ব্যাসের নামে সেভ করে রাখছি। এখানে আসেন, দেখেন নিউ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে, এই যে নিউ ওয়ার্ক স্পেস। আমি এখানে যদি ক্লিক করি, তারপরে আমি এখানে আপনাদের ব্যাসের নামটা দিয়ে দিচ্ছি, তারপর ওকে দিয়ে দিলাম। তো আমার এই ওয়ার্ক স্পেসের নাম হলো কি SPGD 27। এখন আমি আমার ইলাস্ট্রেটর অফ করে দিচ্ছি, ধর আমি আমার কাজ শেষ, আমি অফ করে দেই, অফ করে দিচ্ছি। হ্যাঁ রিয়াদ আহমেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আর আমার এই যে রেকর্ড হচ্ছে, ওকে রেকর্ড হচ্ছে, আমি অলমোস্ট রেকর্ড করছি। আচ্ছা, তো দেখুন আবার যখন আমি ওপেন করব, আমার ইলাস্ট্রেটরটা ওপেন করব, তখন আমি খুব সহজে আমাদের যে ব্যাস নাম, আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে, সেটা আমি খুব সহজে করতে পারবো। দেখেন এখানে প্রথমে আমার এইভাবে আসবে, একটু সময় নিচ্ছি, এই যে এইভাবে আসবে। আমি এই যে উপরে এখানে স্টার্ট লেখা আছে, তাই না? এই স্টার্টের এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের এই SP27 কোথায়, এই যে দেখেন SPGD 27 আমাদের ওয়ার্ক স্পেস, তাই না? আমি এটাকে ক্লিক করব, ক্লিক করলেই আমার এই যে সাজানো গোছানো ওয়ার্ক স্পেসটা চলে আসছে, দেখছেন? সাজানো গোছানো ওয়ার্ক স্পেসটা চলে আসছে, এটা কিন্তু আর এলোমেলো নাই। এইটুক বুঝেননি কেউ আছেন এমন? আমি এখান থেকে কোনো একটা অপশন, এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোকে যদি আমার ব্যবহার করতে হয়, আমি এটাকে এনে এটাকে যখন আমি এটাকে বাইরে নিয়ে আসব, যেমন ধরেন এই স্টকটাকে বাইরে নিয়ে আসলাম, এটাকে বলা হয় প্লেট। ওকে, এটাকে বলা হয় প্লেট আকারে সে বাইরে চলে আসছে। এটাকে যখন আমি এইভাবে সাইডে নিয়ে রাখবো, এই যে নীল একটা রশ্মি চলে আসতেছে, এটাকে আমি এভাবে সুন্দর করে, এখন আপনি এইভাবে এই টানলেও এটা বের হবে না। জাস্ট আবার যখন এখান থেকে আমার ছুটানো দরকার হবে, তখন এখানে আমি ক্লিক করে আবার এটাকে নিয়ে আসতে পারি। এখানে ক্লিক করে আমি এটাকে নিয়ে আসলাম। এই যে আমি নীল রশ্মিটা চলে আসতেছে, বা এটাকে আমি সুন্দরভাবে এভাবে সাজিয়ে রাখছি, এটার নাম বলা হয় ডকিং, আর এগুলোকে বলা হয় প্লেট। ওকে, এটা এক একটা প্লেট, এই যে এক একটা প্লেট, এটা এক একটা প্লেট, আবার এভাবে নিয়ে রাখছি। তো আপনারা দেখেন এই যে ডকিং করাটা পারছেন কিনা। ওকে, আমি অনেকক্ষণ ধরে একটানা কথা বলতেছি, আমার একটু রেস্ট দরকার। আর আপনারাও একটু নিজেরা প্রত্যেকে একটা করে ওয়ার্ক স্পেস তৈরি করুন। ধরেন আপনি জাস্ট যেখান থেকে নিয়ে আসেন, যেটা আপনার মনে চায় সেটাই নিয়ে আসেন, এনে এভাবে ডকিং করে রাখেন, এবং সেটার আপনি এখান থেকে ক্লিক করে নিউ ওয়ার্ক স্পেস দিয়ে আপনার নাম লিখে, বা মাই ওয়ার্ক স্পেস বা মাই ওয়ার্ক স্টেশন, এগুলো দিয়ে আপনি ওয়ার্ক স্পেসটা তৈরি করুন। আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। স্যার এখানে তো ওয়ার্ক স্পেসটা হইতেছে, কিন্তু যে মাঝের যে সাদা একটা অ্যানিমেশন না, ওটা আমি পরে দেখাবো, ওটা আমি দেখাচ্ছি। ওকে, আপনারা সবাই একটু দেখি, সবাই একটু এটা প্র্যাকটিস করেন, দেখেন আপনি অপশনগুলো এনে ডকিং করতে পারছেন কিনা, অপশনগুলোকে প্লেট আকারে নিয়ে এসে ডকিং করতে পারছেন কিনা, এবং হচ্ছে আপনি নিজের একটা ওয়ার্ক স্পেস তৈরি করুন।
রাশেদ ভাই, জি জি ভাই বলুন। এটা কি ফোন দিয়ে করা যাবে? না না, ফোন দিয়ে তো আর আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। ফোনে হ্যাঁ, পারবেন বুঝতে ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। বুঝতে তো এটা জি, কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। না, ড্রপ ইন না, ডকিং। আর শিমুল হাসান ভাই এটাকে ডকিং বলে। ওয়ার্কস্পেসের নিচে নিচে সেটআপ করে কিভাবে? বুঝেনি? যে ভাই ওয়ার্কস্পেসে নিচে নিচে মানে সেটআপ করে কিভাবে? আমি করলে পুরোটাই আমার হয়ে যেত। এই যে আমি নিচে নিচে করতেছি এইটা। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে করবো কিভাবে? আচ্ছা, আবার দেখুন, আমি সবগুলোকে বাইরে নিয়ে আসি। আমি যখন একটা করব, ধরুন আমি এই পাথফাইন্ডারটা করছি, ওকে, এটা যখন আমি এই যে ডকিং করতেছি তখন সে পুরোটা হয়ে যাচ্ছে, ওকে। এখন আপনি এখানে এসে কিন্তু নিচে করতে পারবো। এই যে আমি যখন এই নিচে নিয়ে যাচ্ছি, এই যে নিচের দিকে আমি আর তখন এদিকে নিচ্ছি না, আমি এই নিচের দিকে করে দিচ্ছি, তখন এই যে আবার এখানে এই যে নীল রশ্মিরা চলে আসতেছে, তখন আবার এখানে আমি ছেড়ে দিচ্ছি। আবার এখানে কিন্তু আবার পারবো না, কারণ কি আমার এই যে আর্টবোর্ডের এইটা অনেক বড় হয়ে গেছে। আবার এটাকে আমি এখানে পারবো। এটাকে আপনি এই সাইডে দেন, এটাকেও আপনি এই স্ট্রোকটাকে সাইডে দিচ্ছি। সব এরকমের হয় কি, যে যে ইগুলো অপশনগুলো বড় থাকে সেগুলোকে আপনি যদি এভাবে রাখেন তাহলে এই নিচে আর করা যায় না। হ্যাঁ, এগুলা এই যে এইগুলা পুরোটা পেয়ে যায়। তো যে কারণে আমি এখানে ধরেন এই যে আমার পাথফাইন্ডারটা আছে, তো এখানে আমি রাখতেছি, আবার এখানে রাখতেছি, এখান থেকে আবার আমি এটাকে
নিচের দিকে দেখবেন না, নিচের দিকে, এভাবে আমি নিচের দিকে নিয়ে যাব। ওকে, আশা করি আপনাদের হয়েছে প্র্যাকটিস। হয়েছে না? সবাই করতে পেরেছেন? কারো কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি সামনে আগাই তাহলে। আমারটা 2020 তো স্যার, পাশে সবকিছু দেয়া আছে, নতুন করে কিছু নেওয়া লাগতেছে না। আচ্ছা হ্যাঁ, ক্লাসের ভিডিওর কথা সবাই বলতেছেন যে ক্লাসের ভিডিওটা দিলে ভালো হয়, ক্লাসের ভিডিওটা। হ্যাঁ আমিও জানি ক্লাসের ভিডিওটা দিলে ভালো হয়, আপনাদের উপকার হয়। এটা সাথে আজকে একটা ভিডিওটা আজকে দিলেই ভালো হয়, কিন্তু আমার রেস্ট্রিকশন আছে এবং হচ্ছে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আর এটা অফিস থেকে নির্দেশ আছে যে আপনাদের ইলাস্ট্রেটর 25টা ক্লাস হয়ে যাওয়ার পরে ক্লাসের ভিডিওগুলো দেয়া, কিন্তু এটা বেশি হয়ে যাবে। তো যে কারণে আমি প্রতিদিন দিব না, কিন্তু আমি 2-3 দিন পর পর ক্লাস ভিডিওগুলো দিব। তাতে করে কি হয়, আমি কেন এটা করেছি আমি এটা বলি। আমরা তো বাঙালি, তাই না? আমরা তো সুযোগ সন্ধানী, বা হচ্ছে এই সুযোগে যে নিজের ক্ষতি হয় সেটা চিন্তা করি না। সেটা হচ্ছে অনেকে ক্লাসের ভিডিওগুলো পেয়ে আর ক্লাস করতে চায় না, যে আমি কি দরকার ক্লাসে অ্যাটেন্ড হওয়ার, বা আমি তো ভিডিও পেয়ে যাচ্ছি, রাতের বেলা আরামে দেখে নিব, বা এটা পর রাতে অন্য সময় আমি এটা দেখে নিব ভিডিওগুলো, এখন থাক। বা আজকে একটু অলসতা চলে আসে ক্লাসের জয়েন করার ক্ষেত্রে। তো যে কারণে আসলে ক্লাসের ভিডিওগুলো এইভাবে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেয়া নিষেধ আছে। তো তারপরে আমি আপনাদের কিছুদিন পর পর ভিডিওগুলো দিব, যাতে করে আপনার অনেক সময় জানি যে অনেক সময় অনেক কিছু মনে থাকে না, সেটা যেন করতে পারেন। ঠিক আছে? এটা এই যে প্রতিদিন দেওয়ার সিস্টেমটা বা এটা নষ্ট হয়েছে আপনাদের জন্যই, কিছু লোকের জন্য আর কি। ভাই বেশি দিন লেট করেন না, 2 দিন সর্বোচ্চ 3 দিন ভাই, না হয়তো ওইগুলো তো আবার প্র্যাকটিসের সময় অনেক কিছু মনে থাকে না, সমস্যা। এই জন্য হচ্ছে আপনাকে ক্লাসে জয়েন করতে হবে এবং হচ্ছে ক্লাসে মনোযোগী থাকতে হবে।
মনোযোগী থাকলেও অনেক সময় অনেক কিছু মনে থাকে না। হ্যাঁ 2 ঘন্টা এই যে ক্লাস করে আমি এটা তো এটার জন্যই তো বললাম যে ক্লাসের ভিডিওটা বেশি সাথে সাথে হ্যাঁ দিলে 2 ভালো দিন হয়। হ্যাঁ কিন্তু 2 যে দিন ওই যে বললাম, কারণ আপনি যদি আবার আমার সামনাসামনি থাকতেন তাহলে কিন্তু আর হ্যাঁ আমি এই রেস্ট্রিকশনটা থাকতো না। জি জি আচ্ছা, আর আপনারা দয়া করে সবাই যেটা বললাম যে 11টা 10-এর মধ্যে জয়েন হয়ে যাবেন। আমি 11টা 10-এর মধ্যে ক্লাস শুরু করে দিব। আর যদি আপনারা সবাই দেখি যে 11টা 5-এর মধ্যেই চলে আসছেন, তাহলে আমি 11টা 5 থেকে ক্লাস শুরু করে দেবো। এমন না যে প্রতিদিন আমি 11টা 10-এই শুরু করব। এমন কোনো নিয়ম তো হচ্ছে 11টা থেকে শুরু করা। তো আপনারা যদি 11টা 5-এর মধ্যে চলে আসেন, আমি 11টা 5 থেকেই ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, চলুন আমি তাহলে সামনে আগাই। এখন আমি ওয়ার্ক স্পেসটা পেয়েছি, আমার যে ওয়ার্ক স্টেশন যেখানে আমি কাজ করব সেটা পেয়েছি। এখন আমার দরকার হচ্ছে আমি কাজটা করব কোথায়, ডিজাইনগুলো করব কোথায়। তো আমি আমার এই ইলাস্ট্রেটরে যার উপরে বা যেখানে আমি ডিজাইনটা তৈরি করব, তো সেটার নাম হচ্ছে আর্ট বোর্ড। আর্ট অর্থ যে আঁকা আর কি, ART আর্ট বোর্ড। তো আমরা দেখেন একজন শিল্পী যিনি ছবি আঁকেন তার কিন্তু একটা ক্যানভাস থাকে, তাই না? তার কিন্তু একটা ক্যানভাস থাকে, সেই ক্যানভাসে ছবি আঁকেন। তো একজন ডিজাইনার সে যে এই যে ক্যানভাসের মতনই আর কি, যেখানে সে একজন ডিজাইনার যিনি ডিজাইন করেন বা এই যে বিভিন্ন ব্যানার লোগো টোগো ডিজাইন করবেন আপনি, তো আপনি এই আর্ট বোর্ডের উপরে ডিজাইন করবেন। এখন আমরা আর্ট বোর্ডটা কোথা থেকে নিয়ে আসবো, কিভাবে কি, এটা নিয়ে আমি এই সামনে আলোচনায় যাচ্ছি। তো আমি কাজ করব কোথায়, আর্ট বোর্ডের উপরে। আর এটাও এই যে আমরা এতক্ষণে যেটা দেখলাম এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আপনি আমার এই যে মেনু বারের ভিতরে একটা প্রথম যে মেনুটা আছে সেটার নাম হচ্ছে ফাইল। ওকে, ফাইলে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখেন নিউ ফর্ম টেমপ্লেট এরকমের আছে। আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমার নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আসবে। এই যে নিউ ডকুমেন্ট চলে আসছে। এখন এটা নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি। এখানে আপনার আপনি রিসেন্ট যে যেগুলো ব্যবহার করবেন সেটা এটা। এখন দেখেন আর্টবোর্ডটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আর্টবোর্ডটা নেওয়া হয় আপনার ডিজাইনের যতটুকু দরকার, মেজারমেন্ট দরকার, সেই মেজারমেন্ট অনুযায়ী আর্টবোর্ডটা নেওয়া হয়। যেমন ধরুন আপনি একটা ব্যানার ডিজাইন করবেন, এখন এই ব্যানারটা কতটুক বাই কতটুক ডিজাইন করবেন বা এই ব্যানারটা কতটুক হবে, যতটুক হবে ততটুকুই আপনি আর্টবোর্ডটা নেবেন। ব্যানারটা যতটুক হবে ততটুকুই আর্টবোর্ডটা নেবেন। আপনার একটা বিজনেস কার্ড যতটুকু হবে ততটুকুই আপনি আর্টবোর্ড নিতে পারেন, কিন্তু এখানে ইলাস্ট্রেটর একটু আলাদা বিজনেস কার্ডের ক্ষেত্রে। কিন্তু ব্যানার পোস্টার বা এইগুলো যা আছে সেটা হচ্ছে আপনার আর যতটুকু আপনার ডিজাইনে দরকার, যে ডিজাইনের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি আর্টবোর্ডটা নিব। ঠিক আছে। তো আমি আমি যে আর্টবোর্ডগুলো নিয়েব সে রিসেন্টলি যেগুলো নিয়েছি সেগুলো এই যে রিসেন্টের ভিতরে পাবো। তারপর আমি আমার আর্টবোর্ড সেভ করে রাখতে পারি, আমি কোনো আর্টবোর্ড সেভ করে রাখিনি। আর এখানে আছে দেখেন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এগুলো হচ্ছে ডেফুয়েলভাবে দেয়া আছে ইলাস্ট্রেটরে। আমরা অনেক সময় যদি মেজারমেন্টে দেখা গেছে ঝামেলা হয় না, তো আমি খুব সহজে এখান থেকে মেজারমেন্টগুলো ব্যবহার করতে পারি। এখন দেখেন আমার এখানে মোবাইলের যে ইগুলো আছে, কি বলে, মোবাইলের যে এআই ডিজাইনটা, ওকে, মোবাইলের যে আপনার অ্যাপস ডিজাইনটা, সেটা আপনি ইলাস্ট্রেটর দ্বারা করা যায়, কিন্তু সব কিছুরই একটা পারফেক্ট একটা জিনিস আছে। কিন্তু যেমন ধরুন 3Dর জন্য, 3D কাজের জন্য 3D ম্যাক্স, মায়া এগুলো কিন্তু পারফেক্ট সফটওয়্যার। কিন্তু 3D কিন্তু আপনি ইলাস্ট্রেটর দ্বারা করতে পারবেন, আবার 3D কিন্তু ফটোশপ দিয়ে করতে পারবেন, কিন্তু সেটা পারফেক্টলি হবে না, সেখানে আপনি পারফেক্টলি করতে পারবেন না, সেখানে আপনি অনেক অপশন পাবেন না।
তো 3Dর কাজ 3Dর জন্য স্পেশালভাবে যে সফটওয়্যার করা আছে সেখানে আপনি করেন। আবার এই প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আমি বলেছি, যে ইলাস্ট্রেটর প্রিন্ট রিলেটেড কাজ করে, তো এটা আপনি কিন্তু আবার ফটোশপ দ্বারা করতে পারবেন, কিন্তু সেটা ভালো হবে না, বড়গুলো ফেটে যাবে। তো এই প্রিন্ট রিলেটেড কাজের জন্য কিন্তু ইলাস্ট্রেটরই বেস্ট। তো আমি ইলাস্ট্রেটর দ্বারা এই মোবাইলের এই ডিজাইনগুলো করতে পারবো, আবার ওয়েবের জন্য আমি ব্যানার এগুলো তৈরি করতে পারবো। ওকে, এআই ডিজাইন তৈরি করতে পারবো, কিন্তু সেটা আমার এখানে সুবিধা হবে না, ভালো হবে না। এখানে আবার এই যে আমি প্রিন্টে পরে আসছি, আমি ফিল্ম অ্যান্ড ভিডিও, আমি অ্যানিমেশন কাজগুলো করতে পারবো, কিন্তু সেটা ভালো হবে না। আবার এই যে আর্ট ইলাস্ট্রেশনের কাজটা করা হয় ইলাস্ট্রেটর দ্বারাই। তো আমি মূলত প্রিন্ট রিলেটেড কাজগুলো করব। জুবাইর শাফিন, আপনি কিছু বলবেন? যদি না করেন তাহলে আপনার মাইক্রোফোন, কিছু না বললে মাইক্রোফোনটা অফ করুন। তো আমি মূলত ইলাস্ট্রেটর দ্বারা এই যে প্রিন্টের ভিতরে যে ইগুলো থাকবে, এই প্রিন্ট রিলেটেড কাজগুলো করে থাকবো। এখন দেখেন আমি প্রিন্টে আসার পরে আমার এখানে বিভিন্ন সাইজ চলে আসছে, যেমন লেটার A4, লিগ্যাল, তারপর ট্যাবলয়েড, তারপর A3, B4, B5। এখন কেউ যদি আমাকে বলে তুমি আমাকে একটা A4 সাইজের একটা ডিজাইন করে দাও, আমি খুব সহজে প্রিন্টে এসে A4 সাইজটাকে সিলেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে আমার মেজারমেন্ট আর কি, বিভিন্ন পেজের সাইজগুলো এখানে ডেফিউলভাবে দেওয়া আছে। আমার আর A4 সাইজে কত ইঞ্চি বাই কত ইঞ্চি হয় এটা আর জিজ্ঞেস করার বা জানার প্রয়োজন হচ্ছে না। তবে আপনি ডিজাইনার হিসেবে এটা আপনার জানা দরকার কিছু, যেমন লেটারের, A4-এর, লিগেলের, এগুলো আপনার জানা দরকার। আচ্ছা আসুন তাহলে, এখানে আমার অনেকগুলোই থাকবে, অনেক অপশনই আছে। তো আমি মূলত এই প্রিন্ট রিলেটেড কাজগুলো দেখব। এরপরে আসেন, এখানে কিছু অপশন আছে, মূলত এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে একটু আমি আলোচনা করি। প্রথমে আছে প্রিসেট ডিটেলস। এখানে আপনি যে ডিজাইনটা করবেন, ওকে, যে ডিজাইনটা করবেন সেটার একটা নাম আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি ব্যানার ডিজাইন করতেছি, আমি ব্যানার ডিজাইন নামটা দিয়ে দিচ্ছি। এখন আমি যদি ব্যানার ডিজাইনের নামটা না দেই, আমার এই রকমের যদি আনটাইটেল 1 2 3 4 থাকে, তা আপনি যদি সেভও করেন এইভাবে আনটাইটেল অবস্থায়, তাহলে কিন্তু আপনার যখন অনেকগুলো ডিজাইন হয়ে যাবে তখন কিন্তু আপনি ফাইল হয়ে যাবে, ডিজাইনের ফাইল হয়ে যাবে, তখন আর আপনি খুঁজে পাবেন না আমার ব্যানার ডিজাইন কোনটা, আমার পোস্টার ডিজাইন কোনটা, তখন হয়তো আপনাকে একটা একটা করে ওপেন করে দেখতে হবে। তো আমি এখানে আর কি আমার ডিজাইনের নামটা দিতে পারি। এখন আমার আনটাইটেল অবস্থায় থাকবে। এখন আপনি যদি সাপোজ এখানে দিলেন না, তাই বলে কি আর কখনো দিতে পারবেন না? না, পারবেন। যখন সেভ দিবেন তখনও কিন্তু আপনি এই আপনার নামটা দিতে পারবেন। তো আমার এখন এখানে আনটাইটেল অবস্থায় থাকলো, সমস্যা নেই। এরপরে আছে হচ্ছে উইথ এবং হচ্ছে হাইট। আমার যে মেজারমেন্টটা আমি নিব, যে আর্টবোর্ডটা আমি নিব, সেটার উইথ কত হবে, হাইট কত হবে, সেটা আমার কোন মেজারমেন্টে, কত মেজারমেন্টে আমি নিব, সেটা হচ্ছে এখানে আপনি দিবেন। এর পাশে আছে দেখেন পয়েন্টস, তাই না? এখানে আবার একটা অ্যারো চিহ্ন আছে। এগুলো হচ্ছে ইউনিট। আমি এই যে উইথ এবং হাইটটা নিব, সেটা কোন ইউনিটে নিব। ইউনিট হচ্ছে, যেমন ধরেন আমার পরিমাপের একক যে বলি না, যে পরিমাপের একক, তো ইঞ্চি, তারপর হচ্ছে এই সেন্টিমিটার, মিলিমিটার আর কি মিটারে, তারপর ইঞ্চিতে, তারপর হচ্ছে ছবির ক্ষেত্রে ধরেন পিক্সেলে, তারপর পিকাস আছে, তারপর এই যে পিটি পয়েন্ট। ওকে, এই যে দেখেন আমার পয়েন্ট দিয়েছি, যে কারণে এই যে 612 পয়েন্ট, 792 পয়েন্ট। আবার এখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন আমার ইলাস্ট্রেটরে আরও কতগুলো একক আছে। আপনি যে কোনো একটাকে করে সিলেক্ট করে আপনি সেই অনুযায়ী নিতে পারেন। আমি পয়েন্টের পরিমাপ জানি না, আমি ইঞ্চি ভালো জানি, আমি ইঞ্চিতে ক্লিক করলাম। এই যে আমার 8.5 হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 11 ইঞ্চি। ইঞ্চিতেও আমি জানি, তাই না? তো সাধারণত প্রিন্ট রিলেটেড কাজগুলোতে ইঞ্চি ব্যবহার করা হয়। আমরা ইঞ্চিটাকেই ধরে দিব, ইঞ্চিটাকে সিলেক্ট করে দিব। এখন এখানে এতগুলো কেন? এটার কারণ হচ্ছে, ধরেন আপনি ইঞ্চি ভালো বোঝেন, কিন্তু আপনার ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার, ক্লায়েন্ট হচ্ছে
রাশিয়ান, ক্লায়েন্ট হচ্ছে হচ্ছে আমেরিকার, সে ইঞ্চি ভালো বোঝে না, সে বোঝে মিটার। সে আপনাকে বলল যে আমাকে তুমি এত বাই এত মিটারের সেন্টিমিটারে বা মিলিমিটারে তুমি দাও, আমার ডিজাইনটা হবে এত মিলিমিটার বাই এত মিলিমিটার। তখন আপনি কি করবেন? তখন আপনি এখান থেকে আগে ইউনিটটাকে চেঞ্জ করে, ধরেন সে যদি সেন্টিমিটার বলে সেন্টিমিটার, মিলিমিটার বলে মিলিমিটারে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপরে সে যত বাই উইথ যা বলবে এবং হাইট যা বলবে সেটা এখানে বসায় দিবেন। ওকে। অথবা এমন যদি হয় যে আপনার ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট দ্বারা যে শুধু ফ্রিল্যান্সিংয়ের ক্লায়েন্টের কথা বলছি, ব্যাপারটা এমন না। ক্লায়েন্ট দ্বারা আপনি যে কাজটাই করবেন, যার কাজই করবেন সেই আপনার ক্লায়েন্ট। ধরেন আপনি A4-এ, এখন আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করলে A4-এ কত পিক্সেল হয় দেখো তো, আপনি এই পিক্সেলটা সিলেক্ট করলে এইখানে আপনার পিক্সেলের হিসাবটা চলে আসবে। আপনি বলে দিলেন A4 সাইজে 595.27 পিক্সেল হয়, উইথ এবং হাইট হয় হচ্ছে 841.89 পিক্সেল। তো সাধারণত প্রিন্টের ক্ষেত্রে ইঞ্চিটাই ব্যবহার করা হয়। তো আমরা মেজারমেন্টের ক্লাসে এগুলো নিয়ে আরও ডিটেলস দেখব। এরপরে আসেন, এই যে আমি উইথ এবং হাইট দেওয়ার পরে আমার এখানে আছে হচ্ছে পোর্ট্রেট এবং হচ্ছে ল্যান্ডস্কেপ। আমার ডিজাইনটা পোর্ট্রেট আকারে হবে না ল্যান্ডস্কেপ আকারে হবে? এখন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ কি? পোর্ট্রেট হচ্ছে আমার ডিজাইনটা কি হাইট বেশি থাকবে, উইথ কম থাকবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে উইথ বেশি থাকে, হাইট কম থাকে। এরপরে হচ্ছে আর্টবোর্ড। আমার আমি যে বললাম এই যে মেজারমেন্টটা নিয়েছি, এর মাধ্যমে তো আমি একটা আর্টবোর্ড তৈরি করব, তাই না, যেখানে আমি আমার ডিজাইন করব। এখন আমার কি আর্টবোর্ড অনেকগুলো দরকার, একের অধিক দরকার, না একটা হলেই হয়? আমার যদি একের বেশি দরকার হয় তাহলে আমি এখান থেকে আমার 2টা 5টা 10টা যা লাগে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি আপাতত একটা আর্টবোর্ডই রাখছি। ওকে, একটা আর্টবোর্ডই রাখছি। তো আমি এখান থেকে এইটুক তো বুঝলাম। এইটুকের ভিতরে আর কারো কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, তো এরপরে আসেন একটা অপশন আছে ব্লিড। এই ব্লিডটা আমাদের কাছে নতুন মনে হতে পারে, তাই না? আমাদের কাছে ম্যাক্সিমাম জনের কাছে নতুন। ব্লিডটা কি? ব্লিডটা বোঝার জন্য আপনাকে আমি ভালো একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে আমরা মোটামুটি ছবি তুলতে স্টুডিওতে গিয়েছি, তাই না? হয়তো এখনকার যারা ছোট আছে তারা হয়তো কখনো স্টুডিওতে নাও যেতে পারে, তারা মোবাইল দিয়ে ছবি টবি তোলে। কিন্তু আপনারা মোটামুটি সবাই তো বড়, তো আমরা তো ছবি তুলতে স্টুডিওতে গিয়েছি। তো স্টুডিওতে যখন আপনার ছবিটা প্রিন্ট দেয় তখন কি ভাই একটা একটা করে প্রিন্ট দেয়? তখন কিন্তু একটা A4 সাইজের অথবা কোনো একটা পেপারে একসাথে অনেকগুলো ছবি প্রিন্ট দেয়, তাই না? একসাথে অনেকগুলো ছবি প্রিন্ট দেয়। প্রিন্ট দিয়ে তারপরে সিজার দ্বারা কেটে কেটে আলাদা আলাদা করে। এখন দেখবেন ওইখানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে ছবিগুলো একটার সাথে আরেকটা কিন্তু লাগানো থাকে না। ছবিগুলো যখন সে সাজায়, প্রিন্ট দেওয়ার আগে ছবিগুলো যখন বসায়, তখন সে একটা ছবির সাথে একটা ছবি একদম মিলাইয়া দেয় না, মিশাইয়া দেয় না, একদম পাশাপাশি রাখে না। ওইখানে একটু ফাঁকা রেখে তারপরে ছবিগুলো বসায়, যাতে করে সে প্রিন্ট দেওয়ার পরে যখন সে সিজার দ্বারা কাটবে তখন যেন কোনো ছবি নষ্ট না হয়। সিজার দ্বারা তো একটু এদিক ওদিক হতে পারে, তাই না? তো একটু এদিক ওদিক হলে যেন তার কোনো ছবিতে না লাগে, বা কোনো ছবি যেন নষ্ট না হয়, সেজন্য সে একটু মাঝে জায়গা ফাঁকা রাখে। প্রত্যেকটা ছবি একটু একটা ছবি থেকে আর একটা ছবি একটু আলাদা রাখে, ফাঁকা রাখে। তো এরকমেরই আপনি যখন একটা ডিজাইন করবেন, ধরেন একটা আপনি ভিজিটিং কার্ড ডিজাইন করছেন, ভিজিটিং কার্ডটা তো খুব ছোট। এখন এটা তো আর প্রেসে তো এটা তো আর একটা করে প্রিন্ট করবে না। ওকে, একটা করে আর প্রিন্ট করবে না। তো ওখানে তো একসাথে অনেকগুলো প্রিন্ট হবে। তো এই অনেকগুলো যখন প্রিন্ট হবে তখন তো সে এরকমের পাশাপাশি আগে তো সাজায় নেবে,
তো ওইখানে যেন একটার সাথে আরেকটা মিশে না যায়, একটার সাথে আরেকটা যখন পাশাপাশি বসাবে তখন যেন একটু ফাঁকা থাকে, তো সেই ফাঁকা রাখার জায়গাটাই হচ্ছে ব্লিড। সেটা কি ব্লিড বলে। আপনি একজন ডিজাইনার, আপনি প্রিন্টওয়ালাকে আপনার এআই ফাইলটা দিবেন, সে যেন যখন এআই ফাইলটা নিয়ে বসাবে তখন অটোমেটিকলি যেন একটার সাথে আরেকটা না মিশে যায়, অটোমেটিকলি যেন মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, তো সেইটাই হচ্ছে ব্লিড। তো ব্লিডকে আবার আপনি সেফ জোন হিসেবে কাজ করে এমনটাও বলতে পারেন, যে আমার ডিজাইনটাকে আমি সেভ করার জন্য আমি এই ব্লিডটা ব্যবহার করতেছি। ধরেন সে যদি পাশাপাশি রাখে, তারপরে যখন ওখানে তো আর সিজার দিয়ে কাটে না, ওখানে তো মেশিন দিয়ে কাটে, তো ওই যে কাটার সময় যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু আমার মূল যে এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্টের ভিতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু আমার ডিজাইনটা নষ্ট হতে পারে, অথবা আমার এই যে মেজারমেন্ট সেটাও, এই মেজারমেন্টেও ঘাটতি হতে পারে। তখন তো আমার ক্লায়েন্ট বলবে তোমারে আমি দিয়েছি এক মেজারমেন্টে, তুমি তো দিছো আমারে আর এক মেজারমেন্টে, আমি এটা নিব না, বলতে পারে না। তো যে জন্য আমি এই ব্লিডটা ব্যবহার করব। আমি এখানে ধরেন এই 0.125 ইঞ্চি চারপাশে 0.125 ইঞ্চি ব্লিডটা ব্যবহার করছি। এটা যখন আমি ওকে ক্রিয়েট দিব তখন আমি আরও ভালোভাবে বোঝাই দিচ্ছি। এরপরে আসেন এই মোটামুটি কি আমার এইটুকুই দেখতে হবে। এইটুকু আমি একটা আর্টবোর্ড নেওয়ার সময় আমি এই বিষয়গুলো একটু দেখব, যে প্রথমে আমি টাইটেল যদি দেন না দিলেন, এটা আমি সেভ করার সময় ধরেন দিয়ে দিলাম। তারপর আমার উইথ কত হবে, হাইট কত হবে, এবং হচ্ছে আমি কোন এককে নিচ্ছি। আচ্ছা, আমি একটু ডিটেলসই বলতেছি, ঠিক আছে? আপনারা যারা জানেন এই বিষয়গুলো তারা একটু ধৈর্য ধরেন, আর যারা জানেন না তারা একটু মনোযোগ সহকারে শুনেন। তো আমি এখান থেকে এককটা ঠিক করে নিব, তারপরে আমার উইথ এবং হাইট কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে সেটা দিব। তারপর আমার আর্টবোর্ড যদি একের অধিক হয় আমি এখান থেকে একের অধিক, দুইটা হলে দুইটা সিলেক্ট, বা তিনটা হলে তিনটা সিলেক্ট করে দিতে পারি। আর এখানে আমি জাস্ট উপরে একটা ক্লিক করে আমার বিলেট ধরেন A4 সাইজের জন্য 0.125 এনাফ, এটা সিলেক্ট করে দিলাম। এখন আমি আপনাদের দেখানোর জন্য এই যে অ্যাডভান্স অপশনের ভিতরে যাচ্ছি। অ্যাডভান্স অপশনের ভিতরে আরও কিছু আছে, এগুলো আমরা ডিফল্টভাবে রেখে দিব। যেমন ধরেন কালার মোড, এখানে দেখেন কালার মোড RGB এবং CMYK আছে, আমি RGB কালার মোড সিলেক্ট করে দিব। আর এখানে আমার আছে রাস্টার ইফেক্ট, এটা আমি 300 করে দিব, এটা আমার 300 থাকবে। ওকে, এরপরে আমি এটা আমার এই যে অ্যাডভান্স অপশনের ভিতরে যা আছে এটা ডিফল্ট হিসেবে আমি CMYK এবং 300 রেখে দিব। এরপরে আমি ক্রিয়েট দিব। আমি যদি ক্রিয়েট দিই তাহলে দেখেন আমার একটা আর্টবোর্ড চলে আসছে। এটাই হচ্ছে আমার আর্টবোর্ড, আর এটা এখানেই আমি ডিজাইনগুলো করব। আমি 2 মিনিট ভাই একটু চুপ থাকি, অনেক কথা বলছি। আপনারা একটু দেখেন এই আর্টবোর্ডটা নিয়ে আসতে পারছেন কিনা। ওকে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ক্লাস কি অনেকক্ষণ চলতেছে? হ্যাঁ, ক্লাস তো শুরু হয়েছে 11টায়। সরি ভাই, মানে আমি লিংকটা পাইতে একটু লেট হয়েছে, পরে আবার মানে প্রথম জয়েন করাটা বুঝতে পারিনি। সরি, আসসালাম রাইখে দেই।
সাব্বির আহমেদ ভাই, আপনি কিছু বলবেন? না বললে মাইক্রোফোনটা অফ করে, মিউট করে রাখুন। আচ্ছা, এখানে দেখেন, এই যে আমার আর্টবোর্ডটা আছে, এই যে সাদা যে আর্টবোর্ড, এটাই হচ্ছে আর্টবোর্ড। ওকে, এটা হচ্ছে A4 সাইজের একটা আর্টবোর্ড। এর পাশে যে আপনি লাল যে রেখাটা দেখছেন চারপাশে, এটাই হচ্ছে ব্লিড। ওকে, এটাই ব্লিড। এখন এই ব্লিড কিন্তু আবার মার্জিন মনে করবেন না ব্লিডকে। ব্লিড মার্জিন তো থাকে ভিতরে, তাই না? মার্জিন থাকে কিন্তু খাতার ভিতরে বা এই আর্টবোর্ডের ভিতরে থাকবে মার্জিন। আর এটা হচ্ছে আমার আর্টবোর্ডের বাহিরে। আমি যে মেজারমেন্ট নিয়েছি সেই মেজারমেন্টের বাহিরে, মেজারমেন্টের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। তো এটাই হচ্ছে আর্টবোর্ড। আমরা এই আর্টবোর্ডের উপরে আমাদের বিভিন্ন কাজগুলো, ডিজাইনগুলো করে থাকব। এখন আমি যদি দুইটা আর্টবোর্ড নিয়ে আসতাম তাহলে কি হইতো? আমি আবার, আচ্ছা, আমি এইটা নিয়ে আসছি কোথা থেকে? আমার এই আর্টবোর্ড নিয়ে আসছি কোথা থেকে? নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্ট কোথায়? আমি এই ফাইলের থেকে নিউতে। এটার আবার শর্টকাট হচ্ছে কন্ট্রোল-N, কন্ট্রোল-N। তো আমি আমার কিবোর্ডে আর ফাইলে যে ওপেন না দিয়ে আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল-N প্রেস করলাম, আমি এই নিউ ডকুমেন্টে চলে আসছি। এখন এখানে দেখেন, আমি যদি দুইটা আর্টবোর্ড সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েট করলাম, আমার এখানে দেখেন পাশাপাশি দুইটা আর্টবোর্ড এভাবে চলে আসছে। ঠিক আছে? তো আমরা আগামীকালকে দেখব যে আমি এই আর্টবোর্ডটা নিয়ে আসার পরে, ওকে, এই আর্টবোর্ডটা আমি নিয়ে আসলাম, এই আর্টবোর্ড নিয়ে আসার পরে কিভাবে আমি আর্টবোর্ডটাকে আবার রিসাইজ করতে পারি, অথবা এই ব্লেডটা আমি নিলাম না, সেক্ষেত্রে আমি কিভাবে ব্লেডটা নিতে পারি। আবার হচ্ছে আমার এই এখানে যে দুইটা আর্টবোর্ড পাশাপাশি, এটাকে আমি কিভাবে একটার নিচে আর একটা, এটা পাশাপাশি না রেখে উপর নিচে রাখতে পারি, এই বিষয়গুলো নিয়ে, এবং হচ্ছে কিভাবে আমি আর্টবোর্ডটাকে সেভ করব বা আমার ডিজাইন সেভ করব, কিভাবে একটা জিনিস ছবি বা কোনো কিছু ওপেন করব, এইসব বিষয় নিয়ে আবার আমাদের আগামীকালকের ক্লাস থাকবে। আগামীকালকের ক্লাসের টপিকস থাকবে এগুলো। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমরা প্রতিদিন অ্যাটেন্ডেন্স নিব। আপনারা তো জানেনই, এটা তো গতকালকে আমাদের যে কোঅর্ডিনেটর সে বলেছে যে আপনারা যদি রেগুলার উপস্থিত না থাকেন, তাকে হয়তো গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, সে হয়তো আর জয়েন হতে পারবেন না, এই টাইপের কিছু ব্যবস্থা নেবে যদি আপনি রেগুলার আর কি কন্টিনিউ অ্যাবসেন্ট করতে থাকেন। হ্যাঁ, আমরা মানুষের, আমাদের সুবিধা অসুবিধা থাকে, দু একদিন হয়তো সমস্যা হতে পারে, তাই না? সেটাও তো বিবেচ্য বিষয় থাকবে। ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। হ্যাঁ, আমি তো আসলে দুইটার ব্যাচে শিফট করছি, সো আমার তো মনে হয় আজকে অ্যাটেন্ডেন্সের প্রয়োজন নাই। না, আপনার আর এখানে থাকার প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনার ইয়াটা আসলে ভালো লাগছে, খুব করতে পারলে ভালো লাগতো খুব। ওকে, আপনাকেও ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন যেখানেই থাকেন। অ্যাটলিস্ট আমার মনে হয় এই এলইটিপির বর্তমান যে প্রোগ্রামটা রানিং আছে, এবং হচ্ছে আমি একটা মাননীয় মন্ত্রীর মিটিংয়েও ছিলাম, বা সেই মিটিংয়ে স্টেট কার্ড কথা বলছেন, খুব যারা আর কি শিখায় বা যেসব প্রতিষ্ঠানের এটার দায়িত্বে আছে তাদেরকে খুব স্টেট কার্ড কথাগুলো বলেছেন, খুবই স্ট্রিক্টলি বলছেন। আর হচ্ছে আশা করি আপনি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন অবশ্যই। আর শুধু আপনার দরকার নিজেকে নিজে রাখা, তৈরি করা। সেটা হচ্ছে যারা, আমি তো আর আপনাকে বাধ্য করতে পারবো না, তাই না? এখানে কিন্তু বাধ্য করার কিছু নাই, বা এখানে কিন্তু আর আপনাকে আমি একদিকে বাধ্য করতে পারছি না, আবার একদিকে আমি বিষয়টাকে একদম আপনার ভিতরেও করে দিতে পারবো না যদি আপনি না চান। আমি শেখাতে পারবো না যদি আপনি শিখতে না চান। তো অ্যাটলিস্ট যেখানেই ক্লাস করেন প্রতিনিয়ত ক্লাস করবেন, সময় মতো জয়েন করবেন, আর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু হবে না। আপনি যতই জানেন, প্র্যাকটিস না করলে কিছু হবে না। ঠিক আছে ভাই, শাহাবুদ্দিন ভাই, আপনি ওকে, ভালো থাকবেন। জি ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আচ্ছা আমি সবার নাম বলবো, ঠিক আছে? সবার নাম বলবো, আপনারা দয়া করে, আজকে যেহেতু ফার্স্ট দিন, আপনারা সবাই একটু আমার করবেন, রেসপন্স করবেন। আর যিনি হচ্ছে রেসপন্স করতে পারবেন না বা মাইক্রোফোনের সমস্যা বা কথা বলতে পারবেন না, সে হচ্ছে এই চ্যাট বক্সে সে হচ্ছে এটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওই তো যেমন হচ্ছে এই যে নীলিমা মল্লিক এরা দিয়েছে যে এরকমের যে ভাই আমি আছি, তো আমি ভাই একটা কথা বলতেছিলাম, যে বলেন। ভাই আমার তো মানে ওই রেজিস্ট্রেশন করার সময় আমি আর আমার ফ্রেন্ড একসাথে রেজিস্ট্রেশন করছি, তো রেজিস্ট্রেশন করার সময় যেটা হইছে মানে আমি ওই এক্সাম যে দেওয়ার জন্য পেজটা আসে ওই সময় আমার মানে ওই রিলোড হয়ে গেছিল, রিলোড হওয়ার পরে এক্সামের অপশনটা চলে গেছিল, পরে এর জন্য আর কি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আসে নাই। কিন্তু আমি যে পুনরায় আবার কি করে ফেলবো এরকম করতে গেলে ওনারা বলে যে ইউ আর অলরেডি ইয়া রেজিস্টার না একটা কি যেন দেখায়, কিন্তু হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব? আপনি আর একটা জিমেল আইডি দিয়ে ওইখানে কি এনআইডি কার্ড কোনো নাম্বার টাম্বার দিতে হচ্ছে? ভাই আমার তো নাই এটা ওই ভোটার আইডি কার্ড নাই, তো আমি ওই জন্ম সনদ দিয়ে করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আর কি আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা পাচ্ছেন না, তাই তো? জি জি। আচ্ছা, আমাদের এই গ্রুপে সায়েম নামে একজন আছেন, সায়েম। হ্যাঁ, জি আপনি ওই সায়েম ভাইকে ফোন দিয়ে কথা বলুন, সে হচ্ছে অফিসে আছে, তো সে এটার সলিউশন দিতে পারবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি একটু আপনাদের নামগুলো দেখে নিই। আরিফুল ইসলাম, আশরাফুল, আরিফিন, ড্রিম আইস। ভাই ড্রিম আইস, আপনার নামটা কি? এমদাদুল হক, ফয়সাল আহমেদ, হাসনাত জাহান, জুয়েলুর রহমান, জ্যোতিকা বিশ্বাস, মাসুমাতা, মাসুমা, আমান হোসেন, সজীব, সৌরভ, আমান হোসেন, আমি এখানে দেখি মাসুমা সুলতানা আছেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রাসেল মিয়া আছেন, কাইয়ুম মিয়া, মামুন হোসেন, তানভীর ফেরদৌস, রাকিবুল ইসলাম হিমেল। আপনি মামুন হোসেন? আমি আছি স্যার। মামুন হোসেন আছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, মামুন হোসেন। ওকে, তানভীর ফেরদৌস, রাকিবুল ইসলাম হিমেল, তারপর সাদ্দাম হোসেন, সায়েম শেখ। জি আছি। আপনার নাম কি? সায়েম শেখ কে? এই যে সাজিদুল ইসলাম সায়েম যেটা দেখাইতেছে এটাই। আচ্ছা, এটাই। ওকে, হ্যাঁ তারপর হচ্ছে সোরাফ হোসেন আছেন। জি ভাইয়া। আপনার নামটা কি? সোরাফ হোসেন, এমডি সোরাফ হোসেন। জি ভাইয়া আছি। তারপর হচ্ছে জুবাইর আহমেদ, রাব্বি হোসেন সোহাগ। জি ভাই আছে। রাব্বি হোসেন, শফিকুল ইসলাম, খান আবরার হোসেন, রায়হান, আনিসুজ্জামান, অমিত রয় জয়েন করেছেন। তারপরে আশিকুর রহমান, সুমন চন্দ্র, সানজিদা আক্তার,
সানজিদ আক্তার নাই, নাদিম হোসেন আছেন? সানজিদ আক্তার মেবি আসছে আপনার ওই যে চ্যাটে মেসেজ মেসেজ দিয়েছে? স্যার ভয়েস হালকা হালকা শোনা এখানে তো সানজিদ আক্তারের কোনো মেসেজ পাচ্ছি না। ওই যে অপূর্ব অপু যিনি উনি হয়তো সানজিদ আক্তার। সেটা বলুন, আপনি লিখে দেন। ভাইয়া আমি আর ওই আশিকুর রহমান একসাথে ক্লাস করতেছি, মানে এখন ওর তো এয়ারটেল, এর জন্য ওই মানে ক্লাসে জয়েন করার সিস্টেমটা পাচ্ছে না। আশিকুর রহমানের প্রেজেন্টটা দিয়ে দিয়ে। আচ্ছা, অপূর্ব বাবু আপনি কি সানজিদ আক্তার কিনা? আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এই যে লেখা দিচ্ছেন, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ সরি, আমার খেয়াল করিনি আমি। কে বলছেন? ফয়সাল আমি ছিলাম। ফয়সাল, ফয়সাল কি উপরে? না, ফয়সাল তো এখনো আসেনি। নাদিম হোসেন আছেন? মোহাম্মদ কি মাহমুদুল হাসান, জুনায়েদ, সাবরিনা খন্দকার, সাবরিনা খন্দকার, সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ আছেন? এমদাদুল হক? জি স্যার আছি। জি আছি আমি। এমদাদুল হক, সাব্বির আহমেদ? জি আছি। তারপরে অজয়, এটা কি অজয় চন্দ্র বর্মন মেবি? জি আছি আমি। অজয় চন্দ্র বর্মন? অজয় চন্দ্র বর্মন নাই তো। তারপরে হচ্ছে মাহফুজুর রহমান, মুসলিম, এমনি মামুন হোসেন দেওয়া হয়েছে। মামুনুর রশিদ, মামুন হোসেন, এমনি মামুন হোসেন। মামুন হোসেন না, মেবি আসেনি এখনো। মুসলিম উদ্দিন, আর নাজমুল ফোন নাম্বার হাসান। আসলে আমি দেখি, তারপরে হচ্ছে যাদের যাদের প্রেজেন্ট আপনি পাইনি আমি তাদের নাম বলবো আবার, ঠিক আছে? প্রথমে তো 1-2 দিন হয়তো একটু ঝামেলা হবে, তারপর ঠিক হয়ে যাবে। নাজমুল হাসান আছেন? বশির আহমেদ, মাসুম বিল্লাহ, আচ্ছা কামরুল হাসান, ইয়েস স্যার। আচ্ছা নাজমুল হাসান কি আপনি? এই যে নাজমুল হাসান মেবি একটু আগেই হয়ে গেল। কামরুল হাসান ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা অফ করুন। নাজমুল হক শিবলি, আপনি কি এই নাজমুল হোসেন? এই নাজমুল হাসান আপনি? আপনাদের মাইক্রোফোনের সমস্যা থাকলে আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আশরাফুল আরেফিন, তারপরে সাবের আহমেদ। আশরাফুল আরেফিন তাই তো? জি জি। সাবের আহমেদ, শিহাদ নাকি শিহাদ, তারপর জাকির হোসেন আছেন? শিমুল মিয়া, মাহমুদুল হাসান, শাখাওয়াত হোসেন, জাহিদ হাসান, জ্যোতিকা বিশ্বাস আছেন? হ্যাঁ। তারপর হাসনাত জাহান আছেন? হাসনাত জাহান আছেন না? সে তো প্রথম দিকে ছিল, ওই যে প্রেজেন্টেশন দিয়ে। নাইমুল হাসান আছেন? জি স্যার আছি। তারপর জাহিদুল ইসলাম, জুয়েল আছেন? এটা কি জুয়েলুর রহমান আপনি? জুয়েলুর রহমান কোথায় গেল?
আচ্ছা এটা না আপনি, তাই তো? তারপরে নীলিমা মল্লিক আছেন, আসমা খানম আছেন, তারপরে রিমন আহমেদ। জি স্যার আছি, আমি রিমন আহমেদ। রিমন আহমেদ, নাজমুল ইসলাম, আবু বকর সিদ্দিক, জাওয়াজ সর্দার নাকি লিমন, জাওয়াজ সর্দার লিমন, জুয়েলুর রহমান, এটা আপনি তাই তো? জুয়েলুর রহমান। তারপর আরিফুল ইসলাম আছেন? জি স্যার আছি, আরিফুল ইসলাম আছি। ওকে। রাফি আহমেদ, রাফিয়া নওশিন আছেন? জুয়েলুর রহমান ভাই আপনি মাইক্রোফোনটা অফ করে দেন। রাফিয়া নওশিন, নাজমুল হক শিবলু, আরিফুল ইসলাম, মাসুমা আক্তারও আছেন তো? জি স্যার আছি। আপনি কি মাসুমা? হ্যাঁ। মুগ্ধচন্দ্র ঘোষ, নিলয় সাহা। জি আমি আছি। মিজানুর রহমান, এটাকে কায়সার সাদিক জয়, আচ্ছা এখন বলুন আমি কাদের নাম বলিনি তাদেরটা একটু বলুন, তাদের নামগুলো বলুন। আমি তাদের নামগুলো বলিনি, এমন কেউ আছেন যে যার নাম আমি বলিনি? মুক্তা আক্তার, হ্যাঁ মুক্তা আক্তার। ভাইয়া আমার তো ওই যে বললাম রেজিস্ট্রেশন প্রবলেম, আমার নামটা বলেন নাই। ওকে ঠিক আছে, শরীফ আল আমিন, শরীফ। ভাইয়া আমার বলেন নাই। হ্যাঁ আমাদের যাতে প্রেজেন্ট হয়ে গেছে তাদের আর কোনো কাজ আছে? না ঠিক আছে, তারা লিভ নিতে পারেন, তারা লিভ নিতে পারেন, আগামীকালকে 11টার সময় চলে আসবেন। ওকে ঠিক আছে ভাইয়া ওই ক্লাসের লিংক তো হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে তাই না? না আজকে যে লিংকে জয়েন হয়েছেন এই লিংকই প্রতিদিন জয়েন হবেন, এই লিংকই থাকবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর ওই আশিকুর রহমান ওইটা প্রেজেন্টটা দিছিলেন? না ওইটা দিব। আর যাদের নাম আমি বলিনি তারা একটু থাকেন, আমি তাদের নামটা লিখে নিচ্ছি আর তাদের সাথে একটু কথা বলবো। আপনি এবং ভাই আমার নামটা লিখছেন? লিখেছি। তারপরে মুক্তা, আমার প্রেজেন্ট একটু বলতে সাবির আহমেদ দেওয়া হয়েছে, মুক্তা আক্তার আছেন। স্যার আমি ঠিক আছে। হ্যালো জি বলুন, কে কথা বলছেন? জি বলুন, জুয়েলুর রহমান ভাই বলুন। আপনি কি ভিডিও দেওয়ার কথা বলতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু অনেকে পরে জয়েন করেছেন বা এইটি আমি ভিডিওটা ড্রাইভে আপলোড করে আমি ইসে দিয়ে দিব, ওকে গ্রুপে লিংক দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। ভাই লিংকটা কি হোয়াটসঅ্যাপে দিবেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিব। ভাই আমার প্রেজেন্ট হয় নাই। এমডি সজীব, ওকে আপনার নাম কি আমি বলিনি? ভাই আমি নাম শুনতে পারি না, আমার আবার লাইন গেছিল। আচ্ছা আচ্ছা লাইন গেছিল তাই আমি এটা করতে পারি না। হ্যালো স্যার। জি বলুন। স্যার নাজমুল হক শিমুল স্যার আছি স্যার। নাজমুল হক শিমুল, আচ্ছা
শিবলু স্যার, শিবলু। শিবলু, এই যে নাজমুল হক শিবলু আছেন আপনি। আর হচ্ছেন কে বললেন? এমডি সজীব। জি ভাইয়া। সজীব ভাই, আপনার পুরো নামটা কি? জাকির হোসেন সজীব। জাকির হোসেন সজীব। জাকির হোসেন সজীব। দেখেন তো আপনার জি নামটা জি জি ভাইয়া। কোথায়? এই যে এটা ইয়েস। জি জি জি। দিয়েছি, জাকির হোসেন সজীব। জি, সাব্বির আহমেদ প্রেজেন্ট কি দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, এই যে দেখুন সাব্বির আহমেদ দিয়েছি। কি নাম? হ্যাঁ, জুয়েলুর রহমান দিয়েছি দিয়েছি দিয়েছি। আচ্ছা, আমি আর কার নাম বলিনি বলেন তো? এমদাদুল হক, আমি কি আপনার নাম বলেছি? আমি কাদের নাম বলিনি, কাদের অ্যাটেন্ডার আর কি রেজিস্ট্রেশন এখানে যা কার কার নাম নেই তারা একটু দয়া করে আওয়াজ দিন, রেসপন্স করেন। আমার নাম ছিল না ভাইয়া, পরে আপনি আমার নামটা লিখে নিতেন হ্যাঁ, একবার। এই তো আপনি এবং হচ্ছে মুক্ত আক্তার, এই দুজনের নামটা আমি লিখে নিয়েছি। আর এরকমের আর কেউ আছেন কিনা? স্যার আমার নামটা তো বলছি। ভাইয়া আমার আমার নামটা কি আছে ভাইয়া? আপনার নামই তো হ্যালো? ভাই, আপনার নামটা বলুন, আপনার নামটা কি? আমার নামটা মুগ্ধ ঘোষ। কি ঘোষ? মুগ্ধ ঘোষ। হ্যাঁ, আমি তো আপনার এই যে মুগ্ধচন্দ্র ঘোষ, এইটাই তো, তাই তো? জি জি জি। আমি বলেছি, আপনি রেসপন্স করেননি। সরি। আচ্ছা, ঠিক স্যার আছে। আমার এমদাদুল হক। এমদাদুল হক, আপনার নাম কি? এমদাদুল হক। আমি কি আপনার নাম বলেছি? করছেন স্যার, আমার নাম বলে। দেখি। আচ্ছা আচ্ছা, আপনারটা দিয়েছি, সরি। আচ্ছা, আর কেউ বাকি আছেন যে যার নাম বলিনি? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি দুইজনকে পেলাম যারা হচ্ছে যাদের নাম লিস্টে নাই। হ্যাঁ, ফয়সাল আহমেদ দিয়েছি আমি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া আসসালামু আলাইকুম।